আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আজকে আমি তোমাদের সাথে আছি দিলশাদ জাহান। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমাদের আজকের পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশ। আজকে আমরা পড়ব বাংলাদেশের পরিবেশের পাঠ 1, 2 ও 3। চলো তাহলে মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো তা হলো পরিবেশের সাথে মানুষের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, পরিবেশগত সমস্যার কারণ ব্যাখ্যা করতে পারবো, পরিবেশগত সমস্যার প্রভাব বিশ্লেষণ করতে পারবো। তোমাদের পড়ার সুবিধার জন্য তোমরা আমার সাথে তোমাদের পাঠ্য বইটি একটু খুলে বসো। আমরা একসাথে রিডিং পড়বো এবং তা বোঝার চেষ্টা করব। পাঠ 1, মানুষ ও পরিবেশ। দেখে আসি মানুষ ও পরিবেশে কি লেখা আছে। মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে, এটা কিন্তু আমরা সবাই জানি। তার জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির 4টি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু এবং আলো। আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের উপর নির্ভর করেই এই পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে। সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকেই সে সবকিছু সংগ্রহ করেছে। ঘরবাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করেছে। মাটিকে সে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মাটির বাড়া কমা নেই, কিন্তু ক্ষয় আছে। তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলো কিন্তু এই ক্ষয়ের মাধ্যমেই হ্রাস পায়। বাকি 3টি অর্থাৎ পানি, বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা খুব হয়ে যায়। বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরা, আমরা এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত টের পাই। মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থিতাবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। বন বাদার সাফ করে বড় এলাকা জুড়ে ফসলের ক্ষেত করেছে। ধান, গম, ভুট্টা আরো অনেক ফসল উৎপাদন করেছে। কিছু পশুকে পোষ মানিয়ে কাজে লাগিয়েছে। অন্য পশুর মধ্যে কোনোটিকে মেরে রান্না করে খেতে শিখেছে। আবার কিছু কিছু পশুর চামড়াকে কিন্তু কাজে লাগিয়ে নানান ধরনের উৎপাদনমুখী কাজে লাগিয়েছে। নিজের প্রয়োজনে আবার কিছু মানুষ গাছপালা রোপণ করেছে, যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু রক্ষা করেছে। তাহলে বন্ধুরা, আমরা এই যে পাঠ 1 পড়লাম, এখান থেকে আমরা কি কি বিষয় দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি প্রকৃতির মূল উপাদান কয়টি? 4টি। কি কি? মাটি, পানি, বায়ু এবং আলো। এখানে আসো, তোমাদেরকে কিছু চিত্রের মাধ্যমে মাটি, পানি, বায়ু এবং আলো দেখে আসি। দেখো, এখানে উপরে চিত্রে কিছু মাটি দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে পানিও দেখা যাচ্ছে, বায়ু দেখা যাচ্ছে এবং আলো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, মানুষ এবং পরিবেশের মধ্যে কিন্তু একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। পরিবেশ যদি কোনো কারণবশত অভারসাম্য হয়ে পড়ে, সেক্ষেত্রে কি হবে? ভারসাম্যহীনতায় যদি ভোগে, সেক্ষেত্রে অবশ্যই আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হব এবং বৈরী পরিবেশে কিন্তু কোনো মানুষই কিন্তু টিকে থাকতে পারে না। বৈরী পরিবেশে মানুষ যেমন টিকে থাকতে পারে না, মানুষ চাষাবাদের মাধ্যমে আবার স্থিত অবস্থায় এসেছে, এটাও কিন্তু আমরা এই অংশটি থেকে পড়েছি। পশুকে পোষ মানিয়েও মেরে কাজে লাগিয়েছে, গাছপালা রোপণ করে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে একটি চিত্র দেখতে পাচ্ছ যেখানে বৈরী পরিবেশ দেখা যাচ্ছে। এখানে ঘর দেখা যাচ্ছে যেগুলো হয়তো বা বিভিন্ন নদী ভাঙন হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমরা কিন্তু সবাই চাই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে সুস্থভাবে আমরা যাতে জীবনযাপন করতে পারি সেই ব্যবস্থা করার জন্য। পাঠ 2 এবং 3 এই অংশে আছে পরিবেশগত সমস্যার কারণ ও প্রভাব। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে ব্যবস্থা করেছে, পানির শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে। এভাবে ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে। বড় বড় কলকারখানা বানিয়েছে, শহর গড়েছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে, শীতাতপ যন্ত্র বানিয়ে নিজের আরাম বাড়িয়েছে। এই সব মিলিয়ে নানা রকম শব্দও কিন্তু বাড়ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষ বাড়তে থাকায় আর সবার মধ্যে ভালো ও আরামে থাকার জন্য একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই প্রতিযোগিতা কিন্তু উপরে মারাত্মক রকম চাপের সৃষ্টি করেছে। বলা যায় মাটি, পানি, বায়ু ও তাপের সাথে মানুষের জীবনযাপনের যে ভারসাম্য থাকা দরকার ছিল তা কিন্তু ক্রমান্বয়ে নষ্ট হচ্ছে।
ফলে পরিবেশও ভারসাম্য হারাচ্ছে। দূষণের কারণে ঢাকা শহরে অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভুগছে। তাছাড়া হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের অ্যালার্জিজনিত রোগ ব্যাধিও কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু মাঝে মাঝে আমরা লক্ষ্য করি ইটের ভাটা যেসব এলাকাগুলোতে আছে, জন্মের পর থেকে কিন্তু সব এলাকাগুলোতে শিশুরা শ্বাসকষ্টে ভোগে। এটা কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত দুঃখজনক। এরপরে আসি, দেখো ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ। জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই জনসংখ্যা কিন্তু আমাদের পরিবেশের উপরে একটি চাপ সৃষ্টি করছে। এর ফলে কি হচ্ছে, নগরগুলোতে বস্তির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং দেখো, নগর প্রয়োজনীয় অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান সমূহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কিন্তু পারছে না। ফলে নগরে বস্তির সংখ্যা ক্রমান্বয়ে যেমন বৃদ্ধি পাচ্ছে, বসতি ও শিল্প কারখানা স্থাপন কিন্তু বৃদ্ধি পেয়েছে। এর ফলে পরিবেশ দূষণের পরিমাণও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কখনো কখনো শিল্প কারখানার বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য বিলুপ্ত হয়েছে। আমাদের নিজেদের মাছ থেকে আমাদের অনেক অসংখ্য জলজ জীব হারিয়ে গিয়েছে, যেগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। শিক্ষার্থীরা, তোমরা যারা পাহাড়ি এলাকায় বসবাস করছো, তারা কিন্তু নানান সময় নানান ভাবে পরিবেশের যে দূষণগুলো হচ্ছে তা কিন্তু তোমরা দেখতেই পাও। যেমন পাহাড় কেটে তোমাদের পাহাড়ের পাদদেশে যেমন ঘরবাড়ি স্থাপন করা হয়েছে, তেমনি ভাবে ইটের ভাটাও কিন্তু তৈরি করা হচ্ছে, যা ক্রমান্বয়ে কিন্তু পরিবেশ দূষণ করে চলেছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এতে উপকূলীয় এলাকার অনেকে গৃহহীন হয়ে পড়ছে, পরিবেশগত উদ্বাস্তু দেখা দিচ্ছে। একই জমি বারবার চাষ করার ফলে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি কিন্তু কমে যাচ্ছে। এখন মানুষ ভূমিতে জৈব সার ছাড়াও রাসায়নিক সার দিচ্ছে। সার তৈরি এবং কাপড়, ঔষধ, নানা সরঞ্জাম সহ মানুষের বিপুল চাহিদা মেটাতে বেড়ে চলেছে কারখানার পরিমাণ। এগুলো থেকে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যে বর্জ্য বেরিয়ে আসছে তা পানি ও বায়ুকে দূষিত করছে। তাছাড়া এর প্রভাবে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তাপ বেড়ে যাওয়ায় আবহাওয়ার ভারসাম্যহীনতা হয়ে পড়ছে। এর ফলে অতিবৃষ্টি, খরা, ঝড়, বন্যা হচ্ছে। আবার মানুষ বেড়ে যাওয়ায় এবং তাদের চাহিদা বেড়ে যাওয়ায় গাছপালা পড়ছে, প্রাকৃতিক বন উজাড় হচ্ছে। তাতে ভূমিক্ষয় আর তাপমাত্রা ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। এমনকি এসবের ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকানোর জন্য পৃথিবীর যে ওজোন স্তর আছে তাও কিন্তু এখন বর্তমানে ছিদ্র হয়ে যাচ্ছে। দেখো, তোমাদের এখানে 3টি চিত্র তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই দেওয়া আছে। পরিবেশগত সমস্যার মধ্যে আছে বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ। এই 3টি চিত্র কিন্তু দেখা গিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের স্ক্রিনে বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে এই চিত্রগুলো কোন ধরনের সমস্যা? হ্যাঁ, এই চিত্রগুলোতে দেখা যাচ্ছে মানব সৃষ্ট সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা নিজেরাই, দেখো এখানে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং পরিবেশ দূষণের নানা যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এগুলো থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমাদের নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা কিন্তু পরিবেশ থেকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তার কারণগুলো কি, এগুলো যদি আবার একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে কি দেখতে পাবো? আমরা দেখতে পারবো নিজেদের প্রয়োজনেই কিন্তু আমরা স্বাভাবিক গতিটাকে বাধাগ্রস্ত করে আমরা পরিবেশ দূষণ করেছি। পরিবেশের উপাদানগুলোর সঠিক ব্যবহার কিন্তু আমরা করতে পারিনি। বৃক্ষ নিধন করেছি, অনবরত আমরা গাছ কেটে ফেলেছি, অকারণে আমরা গাছ কেটেছি। জনসংখ্যার অতিরিক্ত চাপ রয়েছে, যার ফলে আমরা কি করেছি, দেখো ফসলি জমিগুলো বাসস্থান তৈরি করেছি, বস্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে গিয়েছে। শিল্প কারখানা স্থাপন করে জলাভূমির ধ্বংস করে ফেলেছি। জলজ জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। কলকারখানার বর্জ্য হতে পানি দূষিত হচ্ছে। পাহাড়ি এলাকাগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জমির স্বাভাবিক উর্বরতা কিন্তু হ্রাস পাচ্ছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। শিশুরা কিসে আক্রান্ত হচ্ছে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে, ক্যান্সার হচ্ছে, চর্মরোগ হচ্ছে। নানাভাবে আমরা নানান ধরনের অসুখ বিসুখে পড়ে যাচ্ছি। আমাদের অ্যালার্জিজনিত সমস্যার সৃষ্টি হয়েছে। আমাদের এই যে পরিবেশগত কারণগুলোর কারণেই কিন্তু আমরা এখন ভারসাম্যহীনতা অবস্থায় আছি। তাহলে কি হয়েছে? আমাদের ভবিষ্যৎটা কি তাহলে অনিশ্চিত হয়ে গেছে না? চলে আসি অনিশ্চিত ভবিষ্যৎ। মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উজাড় হয়ে যাচ্ছে অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা। নির্বিচারে বন জঙ্গল ধ্বংস করার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাতাসে প্রত্যাশিত অক্সিজেনের পরিমাণ। ঝুঁকিতে পড়ে যাচ্ছে প্রয়োজনীয় খাদ্য, ঔষধ, জ্বালানি ইত্যাদির যোগান। বাতাসে অক্সিজেনের ভারসাম্য কমায় স্বাভাবিকভাবে বেড়ে গেছে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের উষ্ণতা বৃদ্ধিকারী নানান ধরনের গ্যাস সমূহ। আমাদের
আরামায়েশ নিশ্চিত করতে একইভাবে আমরা নিঃশেষ করে চলেছি খনিজ সম্পদ, পশু পাখি, নদী নালা সহ প্রকৃতির নানা উপাদান। বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক প্রজাতি, যা কোনো না কোনোভাবে আমাদের টিকে থাকার লড়াইয়ে আমাদেরকে সহায়তা করত। ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে দুই মেরুর বরফ গলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাতে সমুদ্রের তীরবর্তী দেশগুলোর নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশ কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এক নজরে যদি দেখে আসি যে আমাদের ভবিষ্যৎটি কেন অনিশ্চিত। ভবিষ্যৎ অনিশ্চিত। অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা উজাড় হয়ে যাচ্ছে। উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নিজেদের প্রয়োজনে নিঃশেষ করে চলেছি আমরা খনিজ সম্পদ, পশু পাখি, নদী নালা। পরিবেশ ভারসাম্যকারী নানা প্রজাতি কিন্তু এখন প্রায় বিলুপ্তির পথে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দুই মেরুর বরফ গলতে শুরু করেছে। এতে কি হচ্ছে? সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবার আরও একটা জিনিস হচ্ছে, সমুদ্র তীরবর্তী দেশগুলো রয়েছে যে তা কিন্তু ডুবে গিয়েছে বা ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর আরও অনেক দেশ। তাহলে কি? তাহলে আমাদের ভবিষ্যৎটা অনিশ্চিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়লাম পার্ট 1, 2 এবং 3। এই অংশ থেকে আমরা তাহলে কি কি শিখতে পারলাম আমরা তা একটু দেখে আসি। পরিবেশের সাথে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে শিখলাম। পরিবেশগত সমস্যার কারণগুলো জানতে পারলাম। পরিবেশগত সমস্যার প্রভাবগুলো কিন্তু আমরা জানতে পারলাম। এই পুরো ক্লাস থেকে আমরা যা যা শিখতে পেরেছি তা কিন্তু মূল্যায়নে আমি তোমাদেরকে বলেছি। এখন কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু আমরা এই জিনিসটা আরেকবার দেখে আসবো যে আমরা কি কি শিখতে পেরেছি। প্রকৃতির 4টি মূল উপাদান কি কি বলতো? হ্যাঁ, মাটি, পানি, বায়ু এবং আলো। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকেই মানুষ সবকিছু সংগ্রহ করে, তাই না? আবার প্রকৃতিকে অসচেতনভাবে ব্যবহার করেও কিন্তু মানুষ নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছে। আমরা নানানভাবে নিজেদের বিপদ কিন্তু নিজেরাই ডেকে নিয়ে এসেছি, তা কিন্তু বেশ কিছু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। পরিবেশের সাথে আমাদের যুদ্ধ কিন্তু আমরা করতে পারবো না। মানবসৃষ্ট নানা কারণে আজ পুরো পৃথিবী এখন হুমকির সম্মুখীন। তাই প্রকৃতির উপাদানগুলোর সাথে ভারসাম্য মাধ্যমেই কিন্তু আমাদের জীবনযাপন করতে হবে। সমস্যার সমাধান করার জন্য কারণগুলো জানা খুব জরুরি। তো কারণগুলো কি কি? নিজেদের প্রয়োজনে স্বাভাবিক গতি আমরা বাধাগ্রস্ত করে ফেলছি পরিবেশের ক্ষেত্রে। পরিবেশের উপাদানগুলোর কিন্তু সঠিক ব্যবহার হচ্ছে না। সামনে যাতে হয় সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে। বৃক্ষ নিধন করছি না, অকারণে কোনোভাবেই আমরা গাছ কাটবো না। জনসংখ্যার অতিরিক্ত যে চাপ দেখা দিয়েছে নানান কর্মসূচির মাধ্যমে সেই জনসংখ্যা কমানোর চেষ্টা করতে হবে এবং ফসলি জমির উপরে চাপ কমাতে হবে। বস্তির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাতে কি হচ্ছে? পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষণটা কিন্তু আমাদেরকে রোধ করতে হবে। শিল্প কারখানা স্থাপন করে জলাভূমিগুলোকে ধ্বংস করা হচ্ছে। হ্যাঁ, শিল্প কারখানাগুলো এমন জায়গায় স্থাপন করা যাবে না যেখানে আমাদের পরিবেশ দূষণের প্রবণতা দেখা দিবে। জলজ জীবনের বৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে। কলকারখানার বর্জ্য হতে পানি দূষিত হয়ে যাচ্ছে। কলকারখানাগুলো ওই যে বললাম এমনভাবে স্থাপন করতে হবে যাতে আমাদের পরিবেশটা দূষিত না হয়। পাহাড়ি এলাকাগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হয়ে যাচ্ছে? আমরা কিন্তু পড়েছি পাহাড়ের ঢালে আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে জনবসতি স্থাপনের জন্য ঘরবাড়ি নির্মাণ করছি পাহাড় কেটে, আবার দেখা যাচ্ছে ইটের ভাটা তৈরি করছি। এগুলো কিন্তু পরিবেশের জন্য অসম্ভব ধরনের ক্ষতিকর। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় জমির স্বাভাবিক উর্বরতা কিন্তু হ্রাস পাচ্ছে। মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। শ্বাসকষ্ট, ক্যান্সার, চর্মরোগ, অ্যালার্জিজনিত নানান ধরনের রোগে আক্রান্ত। আগে কিন্তু আমরা এই ধরনের রোগের কথা কিন্তু খুব বেশি শুনতে পারতাম না। এখন কিন্তু অহরহই কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো শুনছি, রোগবালাইগুলোর কথা শুনছি। কেন শুনছি? কারণ আমরা আমাদের পরিবেশটার ভারসাম্য নষ্ট করে ফেলেছি, যেই কারণে আমাদেরকে খুব দ্রুতই নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে। তাই আমাদেরকে এই বিষয়গুলোতে অসম্ভব রকমের সচেতন হতে হবে। ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। কেন নষ্ট হয়ে যাচ্ছে? অক্সিজেনের অফুরন্ত উৎস গাছপালা আমরা উজাড় করে ফেলছি। উষ্ণতা বৃদ্ধিকারী নানা গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নিজেদের প্রয়োজনে নিঃশেষ করে চলেছি আমরা নানান ধরনের খনিজ সম্পদ, পশু পাখি, নদ নদী। পরিবেশের ভারসাম্যকারী নানা প্রজাতির বিলুপ্তি হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে দুই মেরুর বরফ গলতে শুরু করেছে। এতে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের তীরবর্তী গুলো ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? বাংলাদেশ এবং তার পাশাপাশি পৃথিবীর আরো অনেক দেশ কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা বাড়ির কাজে চলে যাই।
তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। বাড়ির কাজটি হলো বাংলাদেশের পরিবেশগত সমস্যার কারণ ও প্রতিকারগুলো তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। আমরা যা পড়েছি আজকের ক্লাসটি থেকে বা আজকের পাঠটি থেকে তোমরা নিশ্চিত বাড়ির কাজের উত্তরটি এতক্ষণে পেয়ে গিয়েছো। তোমরা বাড়ির কাজটি করে তার উপরে আলাদা একটি খাতায় উপরে তারিখ লিখে স্কুল খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে দিয়ে অবশ্যই যাচাই করে নিবে। তোমাদের এই যে প্রাপ্ত নম্বরটি কিন্তু মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে। শিক্ষার্থীরা, তোমরা যদি ক্লাসটি পুনরায় দেখতে চাও, আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখবে। তোমাদের সুচিন্তিত মতামত তোমাদের এই ক্লাসগুলোকে আরও বেশি উপযোগী করে তুলতে আমাদেরকে সহযোগিতা করবে। তাই তোমরা আমাদেরকে এই ঠিকানায় মেইল করতে পারো। আমরা জানি তোমরা ঘরে থাকতে থাকতে অস্থির হয়ে গেছো। শিক্ষার্থীরা, আর তো বেশি দিন না, আর মাত্র কিছুদিন, তারপর আগের মতো সব কিছু ঠিক হয়ে যাবে। তবে এর জন্য তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা পরিবারের সাথে সময় কাটাবে এবং এই যে পড়বে, খেলবে, ভাই বোনের সাথে সময় কাটাবে। সময়টা সুন্দরভাবে চলে যাবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এই মহামারী ঠেকাতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। সকলে ভালো থাকবো এবং নিরাপদে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি স্নেহা সারোয়ার। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা যা যা শিখতে পারবো তা হলো খাদ্য কি, পুষ্টি কি, স্বাস্থ্য কি, খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের সম্পর্ক কি কি, খাদ্য, পুষ্টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্ক কি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে শুরু করব খাদ্যের সংজ্ঞায়ন দিয়ে। বেঁচে থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন। আমরা রোজই তো কিছু না কিছু খাই। সবই কি খাদ্য? ধরো একটা শিশু চক খাচ্ছে, মাটি খাচ্ছে, তাহলে কি এগুলো খাদ্যের মধ্যে পড়বে? না, খাদ্য হচ্ছে সেই বস্তু যা গ্রহণের পর সেটি আমাদের শরীর কাজে লাগাতে পারে। তাহলে এই মাটি বা চক শিশুরা যেগুলো খাচ্ছে এগুলো কিন্তু খাদ্য না। খাদ্যের সঠিক সংজ্ঞায়ন যদি আমি করি, তাহলে খাদ্য হচ্ছে সেই বস্তু যা আমাদের পুষ্টি সাধন করে। শুধু পুষ্টি সাধনে খাদ্যের কাজ নয়, খাদ্য আরো বিভিন্ন ধরনের কাজ করে। যেমন খাদ্য ক্ষুধা নিবারণ করে, খাদ্য দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, খাদ্য দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, দেহকে সুস্থ এবং সবল রাখে এবং দেহের তাপ শক্তি উৎপাদন করে। চলো আমরা এক এক করে বুঝে নেই এগুলোর মানে কি। খাদ্য ক্ষুধা নিবারণ করে। যখন আমাদের ক্ষুধা লাগে, তখন ধরো আমাদেরকে কেউ এক বাটি ভাত দিল বা অন্য কিছু খেতে দিল, আমরা যদি সেটা খাই তখন কি হয়? ক্ষুধাটা আর থাকে না। এটাই হলো খাদ্যের ক্ষুধা নিবারণ করার ক্ষমতা। এরপর খাদ্য কি করে? দেহের ক্ষয়পূরণ করে এবং বৃদ্ধি সাধন করে। ক্ষয়পূরণ মানে কি? ধরো আমরা কোথাও খেলতে গেলাম, খেলতে গেলে কি হয়? দৌড়াদৌড়ি করি, শক্তি ব্যয় হয়। যখন আমরা খাদ্য খাই, তখন এই শক্তিগুলো আবার আমরা খাদ্য থেকে পেতে পারি। খেলার সময় আমাদের হাত পা কেটে যায় না? হ্যাঁ, খেলার সময় যখন হাত পা কেটে যায়, এই যে পুরনো কোষগুলো ক্ষয় হয়, খাদ্য খেলে এই পুরনো কোষগুলো আবার গঠন হতে পারে। এটাই হচ্ছে খাদ্যের ক্ষয় পূরণ করার ক্ষমতা। তাহলে বৃদ্ধি সাধন কি? এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের উচ্চতা বাড়ছে, মাংসপেশি বাড়ছে, এগুলোই হচ্ছে খাদ্যের বৃদ্ধি সাধন করার ক্ষমতা। খাদ্য যেমন দেহের পুরনো কোষ যেগুলো নষ্ট হয়ে গেল সেগুলোকে ঠিক করে, তেমনি নতুন নতুন কোষও গঠন করতে পারে। এরপর খাদ্যের কাজ কি? দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ। দেহের অভ্যন্তরীণ কার্যাবলী মানে কি? আমাদের দেহ অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত। আমাদের মস্তিষ্ক আছে, আমাদের হৃৎপিণ্ড আছে, আমাদের যকৃৎ আছে। প্রত্যেকটা অঙ্গই বিভিন্ন ধরনের কাজ করে।
যদি আমরা সঠিকভাবে খাবার খাই, অঙ্গগুলো সুস্থভাবে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। যদি আমরা ঠিকমতো খাবার না খাই, তাহলে এই অঙ্গগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এভাবে খাদ্য দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে। খাদ্য দেহকে সুস্থ এবং সবল রাখে। ধরো একটা জীর্ণ শিশু বা একটা দুর্বল শিশু, তাকে যদি আমি খাবার না দেই তাহলে তার দুর্বলতা আরো বাড়বে। যদি আমি তাকে সঠিকভাবে খাবার দেই, তাহলে আস্তে আস্তে সে দুর্বলতা কাটিয়ে উঠবে এবং সুস্থ এবং প্রাণবন্ত হবে। তারপর কি, খাদ্য তাপ শক্তি উৎপাদন করে। আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি, আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, তাই না? হ্যাঁ, কারণ খাবার না পেলে শরীর এই তাপ শক্তি উৎপাদন করতে পারে না। আমাদের শরীরের যে নির্দিষ্ট তাপমাত্রা, সেটা যখন আমরা খাবার খাই ঠিক মতো, তখনই ঠিক থাকে। তা না হলে হাত পা ঠান্ডা হয়ে আসে। তাই আমাদের কি করা উচিত? তাই আমাদের নিয়মিত এবং পরিমিত খাবার খাওয়া উচিত। এরপর আমি আসি পুষ্টির কথায়। পুষ্টি কি? পুষ্টি হচ্ছে খাদ্য খাওয়ার পর এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেটাই হচ্ছে পুষ্টি। কি ধরনের বিভিন্ন প্রক্রিয়া? আমরা খাবার খেলে কি কি করতে পারতাম? ক্ষুধা নিবারণ করতে পারতাম, নতুন কোষ গঠন করতে পারতাম, তারপর হচ্ছে যখন কোষ ক্ষয়প্রাপ্ত হতো তখনও নতুন কোষ সৃষ্টি করতে পারতাম, তারপর দেহের অভ্যন্তরীণ কাজগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম, তাপ শক্তি উৎপাদন করতে পারতাম এবং দেহকে সুস্থ সবল রাখতে পারতাম। এই প্রত্যেকটা কাজ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে পুষ্টি প্রক্রিয়া। এবার আমরা আসি পুষ্টির সংজ্ঞায়নে। পুষ্টি কি? খাদ্য শোষণের পর বিভিন্ন ধরনের কাজ করে, এই সম্পূর্ণটিকেই বলা হয় পুষ্টি। খাদ্য শোষণ মানে কি? আমরা খাবার গ্রহণ করলাম, এরপর সেটি হজম হলো, অর্থাৎ খাদ্য পরিপাক হলো। হজম হওয়ার পর খাদ্যটি দেহের বিভিন্ন কোষে চলে যায়। এই যে খাদ্য বিভিন্ন কোষে যাচ্ছে, সেটি হচ্ছে শোষণ। মানে কোষ খাদ্যগুলোকে নিয়ে নিচ্ছে, তারপর বিভিন্ন কাজ করছে। কি কি কাজ করছে? আমাদের ক্ষুধা নিবারণ করছে, দেহের যেই সব কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে সেগুলোকে নতুন করে গঠন করছে, কিংবা দেহ বৃদ্ধির জন্য নতুন নতুন কোষ গঠন করছে, তারপর তাপ শক্তি উৎপাদন করছে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করছে, দেহকে সুস্থ এবং সবল রাখছে। এই সকল প্রক্রিয়াগুলোই পুষ্টি প্রক্রিয়ার মধ্যে পড়ে। এবার আমরা আসি স্বাস্থ্যের সংজ্ঞায়নে। স্বাস্থ্য কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগ ব্যাধি মুক্ত এবং দুর্বলতা মুক্ত শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সন্তোষজনক সুস্থ অবস্থায় স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্যের সাথে কি কি জড়িত? আমাদের দৈহিক অবস্থা, আমাদের মানসিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা এবং আমাদের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো সবই স্বাস্থ্যের সাথে জড়িত। যখন এই সবগুলো ঠিক থাকবে এবং আমরা তাতে সন্তুষ্ট থাকবো, অর্থাৎ সন্তোষজনক অবস্থায় থাকবে, তখনই তাকে আমরা বলবো স্বাস্থ্য। একজন স্বাস্থ্যবান ব্যক্তিকে আমরা কিভাবে চিনব? তার ওজন ঠিক থাকবে, তার স্বাস্থ্য সুগঠিত হবে, তার ত্বক মসৃণ চকচকে থাকবে, সে কাজ উৎসাহের সাথে করবে, হাসি খুশি থাকবে, তারপর তার নিয়মিত ঘুম হবে, নিয়মিত মলমূত্র ত্যাগ করতে পারবে। এগুলো বৈশিষ্ট্য যদি থাকে, তাহলেই আমরা একজন ব্যক্তিকে সুস্বাস্থ্যবান ব্যক্তি বলবো। অনেক সময় আমরা ভাবি কি, যে যদি কেউ মোটা হয় তাহলে সে স্বাস্থ্যবান, এবং যদি কেউ শুকনা হয় তাহলে সে দুর্বল বা সুস্বাস্থ্যের অধিকারী নয়। বিষয়টা তেমন না। যদি একজন মানুষ মোটা হয় কিন্তু তার কাজে কোনো উদ্যম না থাকে, তার যদি কোনো কিছু করতে ভালো না লাগে, তার মানসিক অবস্থা যদি ঠিক না থাকে, সে যদি সারাক্ষণ দুর্বল অনুভব করে, তাহলে তাকে আমরা সুস্বাস্থ্যবান বলতে পারবো না। সুস্বাস্থ্যবান আমরা তখন বলবো যখন আমরা যে বৈশিষ্ট্যের কথাগুলো বলে এসেছি সবগুলোই একটা ব্যক্তিতে উপস্থিত থাকবে। তাহলেই আমরা সেই ব্যক্তিকে সুস্বাস্থ্যবান ব্যক্তি বলবো। এবার আমরা কথা বলবো খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে। এরা কি একে অপরের সাথে জড়িত? হ্যাঁ, অবশ্যই এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ খাদ্য যদি আমরা না খাই, সেই ক্ষেত্রে আমরা সঠিকভাবে পুষ্টি পাবো না। যদি আমরা সঠিকভাবে পুষ্টি না পাই, সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সুগঠিত হবে না। আমরা যদি কম খাবার খাই বা আমাদের প্রয়োজনের তুলনায় সীমিত খাবার খাই, সেই ক্ষেত্রে সেই খাবারগুলোর যে কাজ
কাজগুলো করার কথা ছিল, অর্থাৎ খাদ্য খাওয়ার পর খাদ্য যে কাজগুলো করে সেগুলো করতে পারবে না। দেহ সুস্থ এবং সবল রাখার যে প্রক্রিয়া খাদ্য গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় সেটিও হবে না, অর্থাৎ পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে। যখন আমরা পুষ্টি প্রক্রিয়াটিকে ব্যাহত করব তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে, তখন আমরা ঘন ঘন রোগ আক্রান্ত হব এবং আমাদের শরীর হয়ে পড়বে দুর্বল। তাই আমাদের খাদ্য খাওয়া উচিত, কিন্তু তার মানে কি আমরা বেশি বেশি খাবার খাবো? না, বেশি খাবার খাওয়া যাবে না, কারণ যদি আমরা বেশি খাবার খাই সেই ক্ষেত্রে আমাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি বেড়ে যাবে। সেটাতে কি কোনো সমস্যা হবে? তোমাদের কি মনে হয়? বেশি মোটা হলে কি কোনো সমস্যা হয়? অবশ্যই, বেশি মোটা হলে ওজন বৃদ্ধির জন্য যে রোগগুলো হয় সেগুলোর প্রবণতা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের ডায়াবেটিস হতে পারে, আমাদের হৃদরোগ হতে পারে, ক্যান্সারের প্রবণতা বেড়ে যায়, উচ্চ রক্তচাপ হতে পারে। এভাবে যদি আমরা প্রয়োজনের অধিক খাবার খাই সেটিও আমাদের জন্য ভালো নয়। তাহলে আমরা কতটুকু খাবো? আমাদের ওজন এবং উচ্চতার জন্য ঠিক যতটুকু দরকার আমরা ততটুকু খাবো। তাহলে কি হবে? তাহলে আমাদের ওজন ঠিক থাকবে, আমাদের দেহ সুগঠিত হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, আমরা দীর্ঘায়ু হব, আমাদের মেধার সঠিক বিকাশ হবে। এভাবেই খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য একে অপরকে প্রভাবিত করে। সঠিক খাদ্য না পেলে যেমন আমরা সঠিক পুষ্টি পাবো না, সঠিক পুষ্টি না পেলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে না। খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য কিভাবে একে অপরের সাথে জড়িত সেটি আমরা একটা গল্প দিয়ে বুঝতে পারবো। তাহমিদ আর আবিদ দুই বন্ধু। তাহমিদ সারাদিন ইন্টারনেটে বসে থাকে, বিভিন্ন ধরনের গেম খেলে এবং ও কম্পিউটারের স্ক্রিনের সামনে থেকে উঠে না। ওর মা যখন খাবার দিয়ে যায় সারাদিন ওখানে বসেই খেতে থাকে এবং কতক্ষণ পর পর ঘন্টায় ঘন্টায় ওকে খাবার না দেওয়া হলে সে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু এত খাবার খাওয়ার পরও তার ওজন বাড়ছে ঠিকই, কিন্তু তার পড়াশোনায় কোনো মনোযোগ নেই, সে কোনো কিছু পড়লে মনে রাখতে পারে না। আবার কোনো রোগ হলেও সে ঠিকঠাক মতো ওই রোগ প্রতিরোধ করতে পারে না, মানে তার রোগ সারতে অনেক বেশি সময় লাগে। আবার আবির, সে তার মা তাকে যতটুকু খাবার দেয় সে ততটুকুই খায়, বাড়তি খাবার ওর দরকার হয় না। সে বন্ধুদের সাথে খেলতে যায়, মাঠে দৌড়াদৌড়ি করে এবং সে ক্লাসেও খুব মনোযোগী। সে পড়া মনে রাখতে পারে দ্রুত এবং তার সব সাবজেক্টে খুব ভালো নাম্বার আসে। তার কোনো রোগ হলে সেটি সারতেও বেশি দিন লাগে না এবং তার যে ওজন সেটি তার মতো বাচ্চাদের যে ওজন থাকা উচিত সেই সীমার মধ্যে আছে। তাহলে আমাকে বলো তো তোমরা যে তাহমিদ কেন এরকম এবং আবির কেন এরকম? হ্যাঁ, আমি জানি তোমরা বুঝতে পেরেছো যে তাহমিদ যতটুকু তার প্রয়োজন তার চেয়ে বেশি খাচ্ছে, যার জন্য তার ওজন অনেক বেড়ে যাচ্ছে। ওজন বাড়ায় সে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তার মেধাও ঠিকঠাক মতো বিকাশ হচ্ছে না, যার জন্য পড়াশোনায় তার মনোযোগ থাকছে না, রোগও ঠিক মতো প্রতিরোধ করতে পারছে না। অন্যদিকে আবির কি করছে? আবির ঠিক মতো খাওয়া দাওয়া করছে, খেলাধুলা করছে, তাই তার সবকিছুতে মনোযোগও যেমন আছে, শরীর স্বাস্থ্যও ভালো আছে। এভাবেই আমরা বুঝতে পারলাম খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য একে অপরের সাথে আন্তরিকভাবে জড়িত। এবার আমরা পরবর্তী পাঠে চলে যাই। এখানে আমরা আলোচনা করব খাদ্য, পুষ্টি এবং পরিচ্ছন্নতার সম্পর্ক নিয়ে। খাদ্যের সাথে পুষ্টি যে সম্পৃক্ত সেটা তো আমরা দেখলাম, যে যদি আমরা সঠিকভাবে খাবার না খাই তাহলে খাবারের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো হবে না। যদি সেই কাজগুলো না হয় সেক্ষেত্রে আমাদের পুষ্টি ব্যাহত হবে। কিন্তু পরিবেশের সাথে কি কোনো এর সম্পর্ক আছে? অবশ্যই আছে। যদি খাবারটি অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয় কিংবা গ্রহণ করা হয় তাহলে সেটা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। যখন সেই জীবাণু দ্বারা আক্রান্ত খাবার আমরা গ্রহণ করি তখন আমাদের রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং যখন আমরা রোগ আক্রান্ত হই তখন খাবারের যে কাজগুলো করার দরকার ছিল সেগুলো সে করতে পারে না, অর্থাৎ আমাদের পুষ্টি ব্যাহত হয়। তাই আমাদের এমন পরিবেশে রান্না করতে হবে যেটা পরিষ্কার, তাহলে সেটি জীবাণু দ্বারা যেমন আক্রান্ত হবে না
তখন আমরা যখন খাবার গ্রহণ করব আমরাও জীবাণু দ্বারা আক্রান্ত হব না। এখন আমি যে পরিবেশের কথা বলছি, আমি ঠিক কোন পরিবেশের কথা বলছি? পরিবেশ বলতে তো আমাদের আশেপাশের সবকিছুকে বোঝানো হয়। আমি এখানে যে পরিবেশ বলছি সেটি আসলে কোনটা? এখানে আমি পরিবেশ বলতে বোঝাচ্ছি খাবার তৈরি করার সময় এবং গ্রহণ করার সময় খাবারের সংস্পর্শে যা যা আসে সম্পূর্ণটাই পরিবেশের আওতায় পড়ে। অর্থাৎ রান্না করার স্থান, খাবার কাটার স্থান, খাবার রাখার স্থান, খাবার খাওয়ার স্থান, যে খাচ্ছে তার হাত, এগুলো সবই পরিষ্কার থাকতে হবে। এগুলো পরিষ্কার না থাকলে সেক্ষেত্রে খাবার রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে। অপরিচ্ছন্ন পরিবেশই রোগ জীবাণুর প্রধান উৎস। আমরা এখন অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপুষ্টির একটি চক্র দেখব। যখন একটি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি বা গ্রহণ করা হয় তখন খাবারটি রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। যখন সেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত খাবার আমরা গ্রহণ করি, আমরা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই। যখন আমরা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই তখন আমাদের অপুষ্টি হয়, অর্থাৎ পুষ্টির যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটি ব্যাহত হয়। পুষ্টি প্রক্রিয়া যখন ব্যাহত হয়, অর্থাৎ খাবার যখন নিজের কাজগুলো করতে না পারে, তখন আমাদের রোগ জীবাণুতে আক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটি আরো বেড়ে যায়। অর্থাৎ অপুষ্টি থেকে রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে আমরা আরো দুর্বলতার দিকে চলে যাই। এভাবে এই চক্রটি ঘুরতেই থাকে। ধরা যাক একজন মা তার শিশুর জন্য খাবার রান্না করলো, কিন্তু শিশুটি যে মাটি দিয়ে খেলছিল সেটি তার মা খেয়াল করেননি। তাহলে কি হলো? শিশুটি যখন খাবার গ্রহণ করলো নিজের হাত দিয়ে, তার খাবারও সেই মাটির মধ্যে যে রোগ জীবাণু আছে সেগুলো দিয়ে সংক্রমিত হলো। সংক্রমিত খাবার গ্রহণ করার পর তার রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কি ধরনের রোগ হতে পারে? তার ডায়রিয়া হতে পারে। যখন একটা শিশুর ডায়রিয়া হয় তখন সে যখন খাবার গ্রহণ করছে সেটি তার শরীর শোষণ করতে পারে না, অর্থাৎ খাবারে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো শরীর নেয় না, শরীর থেকে বের হয়ে যায়। তখন সে রোগ প্রতিরোধ ক্ষমতা যা খাবার থেকে পাওয়ার কথা ছিল সেগুলো পায় না, সে দুর্বল হয়ে যায়, অপুষ্টিতে ভোগে এবং একটি অপুষ্ট বাচ্চার রোগাক্রান্ত হওয়ার যে প্রবণতা সেটি আরো অনেক বেশি বেড়ে যায়। এভাবে এই চক্রটি ঘুরতেই থাকে। কিন্তু এই চক্রটিকে আমরা শুরুতেই বন্ধ করে দিতে পারি। কোথায়? এই যে পরিবেশ যেখানে আমরা খাবার রান্না করছিলাম সেটা যদি আমরা পরিষ্কার রাখি, অর্থাৎ আমাদের রান্না করার আসবাবপত্র, থালা, বাসন, গ্লাস, প্লেট যা যা আছে সব যদি ধুয়ে রাখি, খাওয়ার সময় হাত ধুয়ে নিই, খাবার রান্না করার সময় হাত ধুয়ে নিই, খাবারটা পরিষ্কার জিনিস দিয়ে কাটি, এই প্রত্যেকটা জিনিস যা খাবারের সংস্পর্শে আসছে তা যদি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে তাহলে আমরা খাবারটিকেও পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং আমাদের জন্য নিরাপদ করে রাখতে পারবো। তাহলে আমাদের কোনো রোগ হবে না এবং আমরা সুস্বাস্থ্যবান হতে পারবো। তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ হলো। আজকের আলোচনাতে আমরা কি কি শিখলাম? আজকের আলোচনাতে আমরা শিখলাম খাদ্য কি, পুষ্টি কি, স্বাস্থ্য কি। খাদ্য কি? আমরা যা খাই তাই খাদ্য, তবে তার কিছু শর্ত আছে। সেটি যখন পুষ্টি সাধন করবে, যখন আমাদের শরীর সেটিকে হজম করতে পারবে অর্থাৎ পরিপাক করতে পারবে, এবং যখন আমাদের শরীর গঠনে সেটি সাহায্য করবে। এবং শরীর গঠনের প্রধান উপাদান কি? শরীর গঠনের প্রধান উপাদান হলো খাদ্য। খাদ্য এছাড়া কি কি কাজ করে? খাদ্য কি করে? ক্ষুধা নিবারণ করে, খাদ্য দেহের ক্ষয় পূরণ এবং বৃদ্ধি সাধন করে, খাদ্য দেহের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ করে, খাদ্য দেহকে সুস্থ সবল রাখে, দেহের তাপ ও শক্তি উৎপাদন করে। এরপর আমরা কি শিখেছি? এরপর আমরা শিখেছি খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কি। আমরা শিখেছি যদি আমরা ঠিকমতো খাবার না খাই সেই ক্ষেত্রে খাবারের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো সে করতে পারবে না। যখন খাবার সে কাজগুলো করতে পারবে না তখন পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে, এবং যখন পুষ্টি প্রক্রিয়াটি ব্যাহত হবে তখন আমাদের যে সুস্বাস্থ্য গঠন করার ক্ষমতা সেটি কমে আসবে। আমরা সুস্বাস্থ্য গঠন করতে পারবো না, অপুষ্টিতে ভুগবো। এরপর আমরা কি পড়েছি? এরপর আমরা পড়েছি অপরিচ্ছন্ন পরিবেশ এবং অপুষ্টির মধ্যে সম্পর্ক। তাহলে এখন আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। এবার তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও। বাড়ির কাজ 1, খাদ্যের কাজগুলো কি কি? বাড়ির কাজ 2,
একজন সুস্বাস্থ্যবান ব্যক্তির বৈশিষ্ট্যগুলো কি কি? বাড়ির কাজ 3, অপরিচ্ছন্নতা এবং অপুষ্টির মধ্যে সম্পর্ক কি কি? সেই চক্রটি এঁকে দেখাও। স্কুল খোলার পরে তোমরা বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নবম অধ্যায়টি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার নিয়ে। আমরা আমাদের গত ক্লাসে এই অধ্যায় থেকে প্রথম 3টি পাঠ আমরা পড়েছি। তো আজকে আমরা পড়ব এই অধ্যায়টির 5, 6, 7, 8 পাঠ নিয়ে। তো আমরা দেখে নেই গত ক্লাসে আমরা কি পড়েছি। গত ক্লাসে আমরা পড়েছি প্রবীণ অধিকারদের ধারণা নিয়ে, প্রবীণদের সমস্যাসমূহ নিয়ে এবং প্রবীণদের কল্যাণমূলক কর্মসূচি কাজ নিয়ে আমরা গত ক্লাসে পড়াশোনা করেছি। আজকে আমরা পড়ব সমাজে নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি নিয়ে, নারী অধিকারের গুরুত্ব নিয়ে, নারীর অধিকার সমূহ বর্ণনা করব এবং নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ কি কি নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারী অধিকার নিয়ে। তো আমাদের প্রথমেই জানতে হবে অধিকার কি। আমি গত ক্লাসেও তোমাদেরকে অধিকার সম্বন্ধে আলোচনা করেছিলাম, কিন্তু আমার মনে হয় সেটি আরেকবার তোমাদের মনে করিয়ে দেয়া ভালো। তাই আমরা জানবো এখন যে অধিকার কি। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিক ব্যক্তিত্ব প্রকাশ পায়। এখন আমরা জানবো নারী অধিকার নিয়ে। নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। নারীর অধিকার মানবাধিকার। আমরা দেখতে পাই যে জাতিসংঘ কিন্তু 1948 সালে 10 ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে হচ্ছে বিশ্বের সব দেশের সব মানুষের এইসব অধিকার পাওয়ার অধিকার রয়েছে। এইসব অধিকার নিয়ে কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছিলাম। তো আমরা বিস্তারিত সেই আলোচনায় যাচ্ছি না। তবে এই ধরনের অধিকারের মধ্যে একটি অন্যতম অধিকার হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ যেমন করা হয়, যেগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি নানা ক্ষেত্রে, সেখানে কিন্তু ভূমিকা পালন করে জাতিসংঘ। কিন্তু শুধু জাতিসংঘই নয়, আমাদের দেশের সংবিধানেও রয়েছে নারীর অধিকার সংরক্ষণের জন্য আইন বা নীতিমালা। এসব আইন বা নীতিমালায় মূলত বলা হয়েছে নারী পুরুষের মধ্যে যে বৈষম্যটি আছে সেটি দূরকরণের কথা। আমরা দেখতে পাই যে সমাজে নারীরা পুরুষের চেয়ে কিছু অংশে পিছিয়ে আছে। এই পিছিয়ে থাকার পিছনে একটি বড় কারণ হচ্ছে নারীরা আসলে কি কি অধিকার পেতে পারে বা তাদের কি কি অধিকার রয়েছে, তাদেরকে জাতিসংঘ, বাংলাদেশের সংবিধান কি কি অধিকার দিয়েছে সেই সম্বন্ধে আসলে তারা অনেকটাই তো আমরা বলতে পারি যে নারীদের এই সমাজে পিছিয়ে থাকার পিছনে তাদের অজ্ঞতা বা অধিকার সম্বন্ধে ধারণা না থাকা একটি বড় ভূমিকা পালন করে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজে নারীর অবস্থান ও অধিকার পরিস্থিতি নিয়ে। আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই যে নানা দিক থেকে কিন্তু নারীরা এখনো পুরুষের চেয়ে পিছিয়ে আছে। সেটা হতে পারে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, যে কোনো দিক থেকে দেখতে গেলে নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে আছে, কারণ তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের সামাজিক অবস্থা বা আমাদের সামাজিক চিন্তা ভাবনা।
সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বাবা মাই মনে করে যে মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, ছেলে আমাদের ঘরে থাকবে, আমাদেরকে উপার্জন করে নিয়ে আসবে, খাওয়াবে, কিন্তু মেয়েদের বিয়ে দিয়ে দিলে তারা শ্বশুরবাড়ি চলে যাবে, তো তারা আমাদের ভবিষ্যতে বা আমরা যখন বৃদ্ধ হব তখন আমাদের দেখাশোনা করতে পারবে না। এই ধরনের যে চিন্তা ভাবনা, এইসব চিন্তা ভাবনা থেকেই কিন্তু মেয়েদের প্রতি বৈষম্যটা তৈরি হয়। যদিও এখন এই পরিস্থিতিটার কিছুটা পরিবর্তন আসছে, সমাজে নারী বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে, শুধুমাত্র ঘরেই না, নারী কিন্তু এখন বাইরেও যাচ্ছে, বাইরে চিকিৎসক হিসেবে আছে, শিক্ষক হিসেবে আছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু তারপরও এখনো সেই সমতাটা কিন্তু আমাদের মধ্যে আসেনি, বৈষম্যটা এখনো রয়ে গেছে। এই জিনিসটা আমাদের নিজেদের ভেতরে চলে গেছে এবং গোড়া থেকে যদি এই জিনিসটা ঠিক করা না যায় এবং মানুষের চিন্তা ভাবনাটা পরিবর্তন করা না যায়, তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। তবে আমরা আশার আলো রাখতে পারি, দেখতে পারি, বা আমরা আশা করতেই পারি যে যেভাবে ধীরে ধীরে নারীর প্রতি বৈষম্য থেকে শুরু করে নারীর বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারগুলো আস্তে আস্তে উন্নত হচ্ছে বা সবাই এখানে সহযোগিতার মনোভাব দেখাচ্ছে ধীরে ধীরে, যদিও সেটা, তারপর আমরা বলতে পারি যে হয়তো অদূর ভবিষ্যতে এটি সম্ভব। আলোচনার এই পর্যায়ে আমরা দেখব বাংলাদেশের নারী অধিকার সমূহ ও নারী অধিকারের গুরুত্ব। তাহলে চলো এখন আমরা আলোচনায় চলে যাই বাংলাদেশের নারী অধিকার সমূহ নিয়ে। নারী অধিকার নিয়ে প্রথমে আলোচনা করতে গেলেই আসে যে নারী পুরুষের সমান অধিকার, তার মানে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমরা বলতে পারি জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অধিকার, তার মানে শুধুমাত্র ঘরে নারীকে বন্দী করে রাখলে চলবে না, নারীকে বড় পর্যায়ে যেতে দিতে হবে, জাতীয় পর্যায়ে তাকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে, যেন তার নিজস্ব একটা পরিচিতি সে পায়। আইনের চোখে নারী পুরুষের সমান ও সমান আশ্রয় লাভের অধিকার, এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে নারীর প্রতি নির্যাতনের কোনো শেষ নেই। বিভিন্নভাবে আমরা দেখি যে যৌতুক বলো বা রাস্তাঘাটে উত্ত্যক্ত করা বলো, বিভিন্ন জায়গায় নারী বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়। সেক্ষেত্রে যদি নারী পুরুষের সমান আইনগত আশ্রয় লাভটা না হয়, তাহলে দেখা যাবে নারীরা বিভিন্ন কাজ করতে ভয় পাচ্ছে, তারা হীনমন্যতায় ভুগছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সেক্ষেত্রে সেটা নারীদের অধিকার প্রতিষ্ঠায় খুবই অন্তরায় একটা ব্যাপার হবে। তাই আইনের চোখে নারী পুরুষের সমান অধিকার এবং সমান আশ্রয় লাভ পাওয়াটা খুবই জরুরি। বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ নেওয়ার অধিকার। এক্ষেত্রে বলা যায় আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের কিছুটা হলেও আরাম আয়েশ বা বিনোদনের প্রয়োজন হয়। সেসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে ছেলেদের যে গ্রহণযোগ্যতাটা সেটা বেশি, তারা ইচ্ছা হলে বাইরে যেতে পারে, বিভিন্ন আনন্দ পাওয়ার যেসব জায়গা, পার্ক বা সিনেমা হল, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে এবং সেখানে খুব একটা তাদের ভয় কাজ করে না। কিন্তু একটা নারী বা একজন নারীর কিন্তু সেই ভয়টা থাকে যে ওখানে গিয়ে আমি কি নিরাপদ বোধ করব কিনা, এই ব্যাপারগুলো নিয়ে তারা খুব চিন্তায় থাকে। তো সেই ক্ষেত্রে নারীদের জন্য যেন নিরাপদ একটি পরিবেশ থাকে এবং তারা যেন সমস্ত জায়গায়, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, তারা যেন তাদের নিজের ভাগের বিনোদন বা বিশ্রামটুকুও পায়, সেটাও কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। কেননা বিনোদন এবং বিশ্রাম হচ্ছে আমাদের মানসিক সুস্থতার জন্য খুবই বেশি প্রয়োজনীয় একটি বিষয়। তারপর যদি আমরা আসি যে বিভিন্ন চাকরি লাভে, এখানে বলা যায় যে সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। যেহেতু আমরা বেসরকারি ব্যাপার নিয়ে খুব একটা কথা বলতে পারবো না, কিন্তু সরকারি চাকরি নিয়ে কিন্তু এটা উচিত যেন মেয়েরা সরকারিভাবেও এই স্বীকৃতিটা পায়, তারা যেন সরকারের বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে অংশগ্রহণ করতে পারে এবং তাদের নিজেদের অবদানটুকু রাখতে পারে। সেই ক্ষেত্রে নারী পুরুষের সমান একটি অধিকার থাকা খুবই জরুরি। তারপর আসছি নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার। ব্যক্তি স্বাধীনতার অধিকারটি একটি বড় অধিকার, কেননা এর মাধ্যমে একজন ব্যক্তির মানসিক বিকাশ হয়। যদি তাকে সব বিষয়ে
পিছিয়ে রাখা হয়, তাকে ধরে বেঁধে ঘরে রাখা হয়, তাহলে কিন্তু তার মানসিক হীনমন্যতায় ভোগার সম্ভাবনা বেশি থাকে এবং সেক্ষেত্রে সে ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে। তো আমাদের উচিত নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকার তাকে পুরোপুরি দেওয়া, যেন সে নিজের মতো বিকশিত হতে পারে এবং আশেপাশের সমাজকে আর সুন্দর করে তুলতে পারে। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের নারী অধিকারের গুরুত্ব নিয়ে। আমরা জানি যে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হচ্ছে নারী। তার মানে একটি বৃহৎ সমাজ হচ্ছে আমাদের এই নারী সমাজ। এত বড় একটি বৃহৎ সমাজকে পিছিয়ে রেখে বা তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমাদের সমাজ কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বলেছেন যে যদি তোমরা এই সমাজকে একটি গাড়ির সাথে তুলনা করো, তাহলে গাড়ির দুটি চাকা থাকে। সেই ক্ষেত্রে যদি একটি চাকা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু বাকি একটি চাকা দিয়ে গাড়িটি ঠিকমতো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। সেভাবে যদি আমরা নারী পুরুষকে দুইটি চাকার সাথে তুলনা করি, তাহলে শুধুমাত্র পুরুষকে দিয়ে নারীকে পিছনে রেখে কিন্তু কোনোভাবেই আমাদের এই সমাজে উন্নতি নিয়ে আসা বা সমাজের বিকাশ নিয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। আমরা দেখি যে আমাদের বাড়িতে থাকা আমাদের যেসব নারী আছেন, আমাদের মা, আমাদের বোন, দাদি, নানি, ফুপু যারা রয়েছেন, এরা সবাই আমাদের ঘরের বিভিন্ন কাজ করে থাকেন। কিন্তু আমাদের কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে এবং নারীরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। তাই তারা এখন শুধুমাত্র ঘরের কাজই করছে না, তারা বাইরের কাজও করছে। তারা চিকিৎসক হচ্ছেন, প্রকৌশলী হচ্ছেন, তার সমস্ত ধরনের পেশাতে নিজেকে যুক্ত করছেন এবং ঘরের জন্য কিন্তু উপার্জনও করে নিয়ে আসছেন। তাই নারী অধিকারটা যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা আরো বেশি করে সবকিছুতে অংশগ্রহণ করতে পারবেন, তাদের অধিকারগুলো সংরক্ষিত হবে, তারা নিজেদেরকে অনেক বেশি বিকাশ করতে পারবে, সেই সাথে হবে সমাজের বিকাশ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি ঘরে একটি শিশু ভালো শিক্ষা পায়, তাহলে কিন্তু সে বড় হয়েও অনেক ভালো একটি পর্যায়ে যেতে পারে। কেননা শিশুর প্রথম শিক্ষা হচ্ছে ঘর থেকে, বা যদি আরো বেশি ভালো করে বলতে চাই, তাহলে শিশুর প্রথম শিক্ষা হচ্ছে নিজের মায়ের থেকে, এবং মা তার পরিবারের একটি অনেক বড় অংশ। সেক্ষেত্রে একটি শিশুর বিকাশ এবং চিন্তা ভাবনা, কথাবার্তা, আচার আচরণে কিন্তু মায়ের প্রভাবটি অনেক বেশি থাকে। মা যদি এই ক্ষেত্রে পিছিয়ে থাকে, মায়ের যদি অজ্ঞতা থাকে, জানার কমতি থাকে, সেক্ষেত্রে কিন্তু শিশুটিও পিছিয়ে পড়বে। তাতে আমাদের সমাজেরই ক্ষতি হবে এবং ধীরে ধীরে আমাদের সমাজে ভালো মানুষ বা উন্নত চিন্তা ভাবনা করার মানুষের অভাব হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে একটি উদাহরণ নিয়ে আসতে পারি। ফরাসি রাষ্ট্রনায়ক ও সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট যে বলেছিলেন যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেব। এখানে তিনি নারী শিক্ষাকে বা নারীর যে জ্ঞান অর্জনকে কতটা গুরুত্ব দিয়েছেন, এইটুকু শুনলেই কিন্তু আমরা বুঝতে পারি। কাজে আমাদের দেশ সেবা, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ যদি আমরা চাই সর্বোপরি, তাহলে নারীর অধিকার নিশ্চিত করার কিন্তু কোনো তুলনা হয় না, সেটি একেবারে অপরিহার্য একটি ব্যাপার। তাই আমাদের উচিত আমাদের যে দেশের নারীরা আছেন তাদের সবাইকে শিক্ষিত করে তোলা, তাদের সমাজে বিভিন্ন কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া, এবং যেন তারা নিজেদেরকে বিকাশ করতে পারে, তাদের যেন ব্যক্তি স্বাধীনতাটুকু তাদের নিজেদের কাছে থাকে, সেইটুকু নিশ্চিত করা। তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের পরিবার উন্নত হবে, তার সাথে সাথে আমাদের সমাজ উন্নত হবে, এবং এক কথায় বলতে গেলে আমাদের দেশের উন্নতি হবে। যখন একটি দেশের উন্নতি হবে, তখন কিন্তু ধীরে ধীরে পুরো গোটা বিশ্বটি সুন্দর হয়ে গড়ে উঠবে, যেমনটি আমরা ঠিক চাই। আলোচনার এই পর্যায়ে আমরা পড়ব বাংলাদেশের নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপ সমূহ। তাহলে চলো এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। এখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমানাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে। সমানাধিকার স্বীকৃতি, এই কথাটি শুনলেই আমাদের প্রথমেই যেটা মাথায় আসে সেটি হচ্ছে সমানাধিকার কি। সমানাধিকার বলতে বোঝায় যে পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় সমস্ত স্তরে যেন
নারী এবং পুরুষের সমান অধিকার থাকে। তাহলে আমরা বলতে পারি সমান অধিকার মানে পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটি স্তরে যেন নারী এবং পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হয়। এক্ষেত্রে শুধু ভোট প্রদান বা ভোট নির্বাচনে অংশগ্রহণ করতে পারাটি মুখ্য বিষয় নয়, যে নারী এবং পুরুষ সকলে নির্বিশেষে এই সব সরকারি কাজে অংশগ্রহণ করছে, এই ব্যাপারটি কিন্তু মুখ্য নয়। সেখানে আমাদের কর্মসংস্থান বা উপার্জন করার ব্যাপারটিও নিয়ে আসতে হবে। নারীকে শুধু ঘরে বেঁধে রাখলে চলবে না, তাকে আমাদের বাইরে যাওয়ার, তাদের নিজেদের জন্য উপার্জন করার, তার পরিবারের জন্য উপার্জন করার সুযোগ করে দিতে হবে। যেহেতু সমানাধিকারের ব্যাপারটি এখনো আমাদের সমাজে ঠিকভাবে প্রতিষ্ঠিত হয়ে ওঠেনি, তাই যদি এখন আমাকে এই সমানাধিকার প্রতিষ্ঠার দিকে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে, যা আমাদের সরকার ইতিমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছে এবং বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সেক্ষেত্রে এখন আমরা দেখব যে নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন হচ্ছে নারীদের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সেই সাথে কিন্তু তাদেরকে উপবৃত্তিও দেওয়া হচ্ছে, যেন তারা আর্থিকভাবে সচ্ছল থাকে এবং তাদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণগুলো কিনতে পারে, তাদের পরিবারের উপরে যেন তাদের নির্ভরশীল থাকতে না হয়। কেননা সকলের পারিবারিক আর্থিক অবস্থা কিন্তু একরকম থাকে না। সেই ক্ষেত্রে উপবৃত্তিটা তাদের অনেক বেশি সহায়তা করে নিজেদের শিক্ষা উপকরণ কেনার জন্য। এছাড়াও আমরা আরো বিভিন্ন জায়গায় দেখতে পাই, যেমন বিভিন্ন সরকারি নথিপত্রতে আগে শুধু পিতার নাম, সন্তানের বিভিন্ন তথ্য জানতে হলে সেখানে চাওয়া হতো, শুধুমাত্র পিতার নামটি চাওয়া হতো। কিন্তু এখন পিতার এবং মাতার দুজনের নামে কিন্তু নথিতে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হয়েছে। এক্ষেত্রে মাকে সম্মান করা হয়েছে এবং তাকে তার প্রাপ্ত সম্মানটি আসলে ফিরিয়ে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে, যেটি আগে দেওয়া হতো না। তার মানে এটি একটি নতুন পদক্ষেপ। সেই সাথে নারীরা যেহেতু এখন বিভিন্ন জায়গায় কাজ করছে, তারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। সেই ছুটিটি আগে কম ছিল, এখন করা হয়েছে 6 মাস। 6 মাস তাদের এই ছুটিটার ফলে তাদের শারীরিক এবং পারিবারিক বিভিন্ন যে সমস্যা এই সময়কালে, সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমে আসছে। সেটির ফল কিন্তু আমরা সমাজে বিভিন্নভাবে দেখতেও পাচ্ছি। এছাড়া আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে হয়তো বাস্তবায়িত হবে। তবে একটি কথা না বললেই নয়, এত কিছু যা করা হচ্ছে তা কিন্তু সবকিছু বিফলে চলে যাবে যদি নারীরা এক্ষেত্রে এগিয়ে না আসে। তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি তারা নিজেরা জ্ঞান অর্জন না করে, তারা যদি সচেতন না হয় যে আমরা আসলে কি কি অধিকার পেতে পারি, তারা নিজেরা যদি এই দিকে এগিয়ে এসে জ্ঞান অর্জন না করে, তারা যদি সচেতনতার সাথে এই ব্যাপারগুলো যদি না দেখে, তাহলে কিন্তু তাদেরকে একেবারে গোড়া থেকে তুলে এনে আমাদের সমাজের সামনের স্তরে নিয়ে আসা সম্ভব হবে না। তাই নারীদেরও উচিত তাদের কি কি অধিকার রয়েছে সেই সম্বন্ধে জানা এবং সেটি বাস্তবায়নের জন্য আইন এবং সমাজের সাহায্য নেওয়া। যদিও এই সমস্ত কিছু করার পরেও হয়তো পুরোপুরিভাবে বৈষম্যটি দূর করা যাবে না, তবে সেটা অনেকাংশে কমে আসা সম্ভব। যেটা কমে আসছে, কিন্তু আমরা বিভিন্ন সভা সমিতি থেকে শুরু করে কলকারখানা যেখানেই যাই না কেন, এখন আমরা নারীর যে পরিমাণ সরব উপস্থিতি দেখতে পাই, সেখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যায় যে নারী তার আগের অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে এবং ভবিষ্যতে এই দিকটি অব্যাহত থাকলে তাহলে এই বৈষম্যর ব্যাপারটি ধীরে ধীরে অনেকখানি কমে যাবে এবং হয়তো সুদূর ভবিষ্যতে সেটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
Assalamu alaikum, my dear students. This is Sheikh Ihsan Jamil, your English teacher. Today we will be discussing on Class 7 English Grammar and Composition, Unit 8, Chapter Linking Words. You must have already learned about linking words. After the completion of this task, you will be able to understand a few things very clearly. And what are they? You can chain the link for the readers. You can create the writing comprehensible, and definitely will be able to understand conjunctions. Your old friend, I understand. So let's, without much delay, let's move on to our learning part. You must have already learned that link means to chain something together. So we use linking words either between words or between phrases or between sentences, even to begin a new paragraph, even to begin a new statement as well. Because when we use it between, we are keeping the chain link between these two things together. When we are starting a new sentence or a paragraph, we are keeping the same chain what we previously did. It kept the link strong in the context, and we use it in our writing so that we can spice up for the readers. Readers suddenly get a very good vibe when they read it. Imagine if you are reading an article in a journal, and if there are no linking words are introduced by the writer, by the author, it's very boring for the reader. Sometimes the reader may feel very doze off. So keep the readers alive, and read in the writing part. You have to use some linking devices, linking words in other words. And what are the linking words? There are various. You already have seen it in many places. So let's go to a definition of linking words. Linking devices indicate relations, whether from sentence to sentence or from paragraph to paragraph. They help smooth reading, providing coherence, allowing the reader to flow from the first point to the last. Let's get introduced with some of the linking words. Additionally, as well as further, again, furthermore, in addition, moreover, not only, but also, lastly, eventually, gradually, similarly, to begin with, as soon as. There are more. Why we should use linking words in our writing, I already have told you. Now listen to this thing very carefully. Whenever you are writing, this is very useful for us, the linking words to use, because the transitional moment is always been a challenge for the reader. What the writer wants to make the reader understand, sometimes reader really struggles to get it. So make your reader feel easy and comfortable. Your transitional part of your writing, you can really successfully convey to your readers through using your linking devices. For example, if you are reading a complete paragraph like this. Samin Chanda was born in a village named Balia in Narshindi on 24 May 1920. He was an avid reader from his boyhood, and he passed the entrance examination in 1936 from Kako's school, Dhaka. Then he was admitted to Dhaka Mitford Medical School, but he had to discontinue his studies because of ill health.
Yet his pen did not stop. His writings reflect struggles of the general people. Thus, his writings survive him even today. Students, you see how linking words are used in this little paragraph, and really it creates an easy understanding for us to convey the message. The writers and the author successfully conveyed his message here. Without linking words, the entire things may collapse in understanding, and the writing may not be very much comfortable to read on. Let's look at the linking words used in English to express some ideas. We use linking words in the expression like examples. For showing examples, we use linking words. Then listing and adding. Then causes and effects. Then time, similarity, reinforcement, contrasts, conditions, positions, and directions. In various ways, linking words are being used. When we add anything, usually we use add as well as in addition, moreover. Whenever we show anything to list, the way just we have learned, that is after a while, eventually, gradually, subsequently, further, in various ways. In comparison, whenever we compare anything to show any kind of similarity, we usually use that in comparison to, in comparison, correspondingly, in this way. And whenever we are showing any contrast expression, what do we use? Think for a while, then come up with this. Yes, it can be instead of, regardless, still, though, although, in spite of, despite. Now it's exercise time. Let's have simple classwork. Okay? Are you ready, everyone? Take your pen and paper and let's practice the simple linking words. Here you are. Fill up the blanks with linkers from the box below. The first one is done for you. Here are the choices given in the box. Several reasons were given for the language movement of the students of this country in 1952. Firstly, they were motivated to establish Bangla as their mother tongue. They were committed to the ideology of Bengali nationalism. They wanted to raise awareness among the common folks of Bangladesh. They gave ultimatum to the Pakistani rulers. They felt frustrated and guilty in living carefree life in the eastern part of Pakistan. Now let's check the answers. Several reasons were given for the language movement of the students of this country in 1952. Firstly, they were motivated to establish Bangla as their mother tongue. Moreover, they were committed to the ideology of Bengali nationalism. Secondly, they wanted to raise awareness among the common folks of Bangladesh. Next, they gave ultimatum to the Pakistani rulers. To conclude, they felt frustrated and guilty in living carefree life in the eastern part of Pakistan. So students, hopefully you must have done it successfully. So let's check the answer. First one was done for you, so you must have understood that firstly has been used here
because the discussion is starting. So, firstly, was rightly used. Firstly, they were motivated to establish Bangla as their mother tongue. Since the discussion has already been started and you want to add something, yes, here you come, some addition linking words. When you want to add something, then you have to use moreover. Moreover, yes, that's the reason we are going to use moreover. They were committed to the ideology of Bengali nationalism. So you got why I have used moreover? Yes, because I wanted to add something more with my previous statement, what I started saying firstly. And then I want to add my next point, so definitely it should follow an orderly flow. And what is that? The second blank. Secondly, they wanted to raise, yes. Secondly, they wanted to raise awareness among the common folks of Bangladesh. Yes, this is my second point, and that's the reason I want to add secondly. It's the second reason. Keep the flow on. The next one is next. When I'm in my transition moment, I can add next. You must have understood why firstly and secondly has been used, and you must be thinking it's supposed to be thirdly. Why next? Well, sometimes you should understand few variation of the linking words can keep your writing more vivid and more lively. So, firstly, secondly, thirdly, it might sound very insipid. So keep a variation on. You have to bring some changes in it. The way I did, firstly, then I say moreover, and next, secondly, another changes. Next, they gave ultimatum because next has been used to show the incident is followed by. We use next when we try to mean this incident is followed by another incident. Firstly, secondly, thirdly may give you a separate reasons only. They might not necessarily show that they are followed by each another incidents. So, next is more appropriate than thirdly. With a lot of practice, you will understand it better. So this blank is going to be next. They have ultimatum to the Pakistani rulers. And the final one, and since you see this is the last one, but natural, it's supposed to be something conclusion and ending session. So to conclude, whenever we want to conclude, we want to close our discussion, we use this kind of linking words to conclude. They felt frustrated and guilty in living a carefree life in the eastern part of Pakistan. To conclude or finally are synonymous. Since we have only one choice here to conclude, so it's very easy for us. So students, hopefully you understood why we have chosen these options. So let's take a homework. Look at the passage and read carefully to get
an appropriate linking word. I lived on Rose Street. Dash. I was 11. Dash. My father got a better job. Dash. We could afford to move to a nicer part of the town. Dash. I still felt attached to my old home. Dash. I returned there 10 years later, only to be astounded by the way it had changed. And your choices are nevertheless, when, until, and. You can use multiple times of these choices if you require. I repeat, you can use these choices multiple times if you require. After completing this homework, you have to submit it to your subject teacher. So, what are the things today so far we have learned? Let's have a quick review that whatever things today we have learned what is linking word, what is the function of linking words, for what kind of use we usually need linking words, what are the helpful sides of linking words, what are those linking words in terms of various type of expressions. In a context, whenever we introduce any kind of linking words, how they are used, then definitely you have to get practice at home, okay? Anything without practice may not last longer. So do not forget to practice whatever today you have learned, okay? This is linking words, the very important part in our grammar, English grammar, in your writing, everyday writing, daily use, and definitely as a reader, you should always identify and look for these linking words. From now on, whenever you will pick up any kind of article, journal, storybooks, whatever you are reading, keep your eyes on those linking words. So, dear students, that's it for today. Thanks for being with us. So, stay home, stay safe, follow the instruction of the government. Goodbye. Bye. আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্নেহা সারোয়ার। আজকে আমরা অষ্টম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আলাপ করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখতে পারবো তা হলো কারা এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে আমরা কিভাবে চিনব অর্থাৎ তাদের লক্ষণগুলো কি কি, এবং তাদের জন্য আমরা কি কি করতে পারি অর্থাৎ আমাদের করণীয়গুলো কি কি। তাহলে শুরু করি।
কারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু? আমাদের আশেপাশে আমরা অনেক শিশুই দেখি। এদের মধ্যে কেউ কেউ শারীরিক, মানসিক বা বুদ্ধিগত দিক থেকে একটু আলাদা। এরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এরা 3 ধরনের। এরা প্রতিবন্ধী শিশু হতে পারে, এরা অটিস্টিক শিশু হতে পারে, কিংবা এরা প্রতিভাবান শিশু হতে পারে। প্রতিবন্ধী শিশুদেরকে নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ এটা আমরা 7ম শ্রেণীতে পড়ে এসেছি। আজকে আমি অটিস্টিক এবং প্রতিভাবান শিশুদেরকে নিয়ে আলোচনা করব। চলো তাহলে অটিস্টিক শিশুদেরকে দিয়ে শুরু করি। অটিস্টিক, অটিজম, এই রুটটা আসে আসলে অটোস শব্দটি থেকে। অটোমেটিক মেশিন মানে আমরা কি মনে করি? যে মেশিন নিজে নিজে চলতে পারে। সেরকমই অটিস্টিক শিশুরা নিজেদেরকে নিয়ে থাকতে পছন্দ করে, ওরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে, সেই জন্য এদেরকে অটিস্টিক শিশু বলা হয়। সাধারণ বা স্বাভাবিক শিশুরা কি করে? নতুন কিছু দেখলে আগ্রহ পায় এবং নতুন কিছু দিয়ে খেলতে পছন্দ করে। অটিস্টিক শিশুরা এরকম করে না। ওদের দৃষ্টিশক্তি ঠিক থাকা সত্ত্বেও ওরা চোখে চোখ রেখে কথা বলে না, ওরা এদিক সেদিক তাকিয়ে কথা বলবে। এবং ওদের বাকশক্তি ঠিক থাকলেও ওরা ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারে না। অটিজম কোনো মানসিক রোগ নয়, এটি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার না, এটি নিউরোবায়োলজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ এটাতে চিন্তা শক্তির কোনো সমস্যা হয় না, মস্তিষ্কে স্নায়ুতে কিছু সমস্যার জন্য এ ধরনের সমস্যা হতে পারে। তবে ঠিক কোন কারণে অটিজম দেখা যায় সেটি এখনো বিজ্ঞানীরা বের করতে পারেননি। বাংলাদেশে অটিজমের হার দিন দিন বেড়ে চলছে। ছেলেদের অটিজমে আক্রান্তের সংখ্যা মেয়েদের তুলনায় অনেক বেশি। ছেলে এবং মেয়েদের অনুপাত করলে পাওয়া যাবে 4:1। অর্থাৎ যদি 5 জন অটিস্টিক শিশু থাকে তার মধ্যে 1 জন মেয়ে এবং 4 জন ছেলে থাকবে। বাংলাদেশ সরকার অটিজমের জন্য সচেতনতা বৃদ্ধি করতে 2 এপ্রিল অটিজম সচেতনতা দিবস পালন করে। এখন অটিস্টিক শিশুদেরকে আমরা চিনব কি করে? ওরা কি স্বাভাবিক শিশুদের মতোই? আমাদের আশেপাশেই হয়তো ওরা ঘুরতে পারে, কিন্তু আমরা হয়তো নাও চিনতে পারি। তাহলে জেনে নেওয়া যাক ওদের লক্ষণগুলো কি কি। ওদের স্বাভাবিক রোগের মতো কোনো লক্ষণ থাকে না। যেমন টাইফয়েড হলে আমরা ভাবি জ্বর হবে, ইনফ্লুয়েঞ্জা হলে কাশি হবে, কিন্তু অটিজম হলে কি হবে? অটিজমের এরকম 3 ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। তবে এই 3 ধরনের বৈশিষ্ট্য যে সবার মধ্যে থাকবে সেরকম জরুরি না। কারো কারোর মধ্যে 1টা থাকতে পারে, কারো কারোর মধ্যে 2টা থাকতে পারে, কারো কারোর মধ্যে 3টাই থাকতে পারে। সেই 3টা বৈশিষ্ট্য কি কি? 1. সামাজিক মিথস্ক্রিয়া সমস্যা, 2. যোগাযোগজনিত সমস্যা, 3. আচরণজনিত সমস্যা। সামাজিক মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া মানে কি? আমরা সমাজে বাস করি, তাই তো? সমাজে আমরা সবার সাথে মেলামেশা করতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, নতুন কিছু দেখতে শিখতে পছন্দ করি, তাই না? কিন্তু যারা অটিজমে আক্রান্ত ওরা এগুলো পছন্দ করে না। ওই যে আমি বলেছিলাম, ওরা সেলফ সেন্টার বা সেলফ আইসোলেটেড, নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে। ওরা মানুষের সাথে মেলামেশা পছন্দ করে না। ওদেরকে নাম ধরে ডাকলেও ওরা সাড়া দেয় না। এমনকি বাবা মার সাথে কথা বলার সময় ওরা চোখে চোখ রেখে কথা বলে না, এদিক সেদিক তাকিয়ে কথা বলে। এরপর যোগাযোগজনিত সমস্যা। যোগাযোগ, আমরা কিভাবে যোগাযোগ করি? কথা বলি, তাই না? হ্যাঁ, কিন্তু ওরা কথাও বলতে চায় না, বা কথা বললেও আধো আধো কথা বলে। একটা 5 বছরের শিশুর একটা সম্পূর্ণ বাক্য বলার কথা, কিন্তু এই অটিজমে আক্রান্ত শিশুরা দেখা যাবে অর্ধেক অর্ধেক কথা বলবে, একটা বাক্য বলবে না। আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি কি বলবো? আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। কিন্তু যদি একটি অটিস্টিক শিশুর ক্ষুধা লাগে তখন সে এভাবে বলবে না। ধরো তার নাম আসিফ, সে কি বলবে? আসিফের ক্ষুধা লেগেছে, আসিফকে খেতে দাও। এরকম যোগাযোগজনিত সমস্যা হতে পারে। আচরণগত সমস্যা, আচরণগত সমস্যা আমরা দেখব যে শিশুরা নতুন কিছু দিয়ে খেলতে পছন্দ করে, নতুন কিছু তাদেরকে দিলে আগ্রহের সহিত নিয়ে নেয়, কিন্তু ওরা তা করে না। ওদের পুরানো খেলনা দিয়েই ওরা বারবার খেলে, একই আচরণ ওরা বারবার করতে থাকে। ধর একটা চিপসের প্যাকেট ওর কাছে আছে, ও কি করবে? ফ্রিজ খুলবে, চিপসের প্যাকেট রাখবে, আবার ফ্রিজ থেকে বের করবে, আবার চিপসের প্যাকেট রাখবে। তাহলে কি করছে? একই আচরণ বারবার করছে না? এটাই ওর পুনরাবৃত্তিগত সমস্যা এবং ওর আচরণগত সমস্যা। তাহলে আমরা কখন বুঝবো যে এই সমস্যাগুলো ওদের মধ্যে আছে বা কখন এই সমস্যাগুলো প্রকাশ পাবে? যেহেতু আমরা শিশুদের বলছি, তাই না? তাহলে কি 6 মাসে প্রকাশ পাবে? তোমার কি মনে হয়? 6 মাসের শিশু বেশি ছোট না?
ওদের মধ্যে সমস্যা প্রকাশ পায় না। এটা প্রকাশ পায় আরেকটু পরে, 1.5 থেকে 3 বছর বয়সে সমস্যাগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করে। যখনই এই ধরনের লক্ষণগুলো আমরা দেখব, যত দ্রুত সম্ভব শনাক্ত করে ফেলবো। দ্রুত শনাক্তকরণে ওদের অবস্থার উন্নতি করা সম্ভব। সমাজে অটিস্টিক শিশুদেরকে নিয়ে দুটো ভ্রান্ত ধারণা আছে। এক, অটিজম নিরাময়যোগ্য। এটা মিথ্যা, কারণ যে জিনিসটার কারণে আমরা জানি না সেটা আমরা কিভাবে নিরাময় করব। অটিজমের ক্ষেত্রে আমরা এখনো ওটার কারণ জানতে পারিনি, তাহলে আমরা এটাকে নিরাময় সম্পূর্ণরূপে করতে পারবো না। তবে আমরা কি করতে পারি? আমরা অবস্থার উন্নতি করতে পারি। কিভাবে করতে পারি? সঠিক শিক্ষাদানের মাধ্যমে। সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আরেকটা ভ্রান্ত ধারণা আছে, কি সেটা? ধারণা করা হয় অটিস্টিক শিশুরা অনেক সুপ্ত প্রতিভাবান। এটা সত্য নয়। 20 থেকে 30% শিশুদের মধ্যে দেখা যায় এরা মানুষের সাথে যোগাযোগ করে না, কিছু আচরণগত সমস্যা থাকে, কিন্তু এরা স্বাভাবিক কিছু দক্ষতা অর্জন করে। যেমন গণিতের মতো কঠিন সাবজেক্ট বুঝতে পারে, সমাজ বুঝতে পারে, সবকিছু বুঝতে পারে। এদের বিভিন্ন ধরনের দক্ষতা থাকে। এরা খুব সুন্দর ছবি আঁকতে পারে। তবে এটা কত পার্সেন্টের মধ্যে বললাম? হ্যাঁ, 20 থেকে 30%-এর মধ্যে। এবং এই ধরনের সিনড্রোম যাদের মধ্যে দেখা যায় তাদেরকে বলা হয় অ্যাসপারজার সিনড্রোম। অ্যাসপারজার সিনড্রোম বলা হয় এটাকে। এরপর আমরা জেনে নিই যে কিভাবে এই অটিস্টিকে আক্রান্ত শিশুদেরকে আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি। আমরা অটিজমে আক্রান্ত শিশুদেরকে প্রথমত শনাক্ত করে ফেলবো। শনাক্ত করা মাত্রই আমরা অটিস্টিক শিশুদের জন্য যে বিশেষ স্কুল আছে সেটাতে ভর্তি করিয়ে দিব। অটিজমের শিশুরা বারবার একই আচরণ করে, তাতে অনেকেই বিরক্ত হয়ে যায়। মা বাবাকে বিভিন্ন ধরনের আঘাত দিয়ে কথা বলে, এমনকি নিকটাত্মীয়রা এটা করে থাকে। এতে বাবা মার কিছু করার থাকে না। যেহেতু আমরা জানলাম অটিজমে আক্রান্ত কারা, ওদের লক্ষণগুলো কি কি, আমরা এ ধরনের আচরণ করব না। আমরা পারলে এটা নিয়ে অনেক সচেতনতা বৃদ্ধি করব। এবং সবচেয়ে বড় যে দায়িত্বটা সেটা হচ্ছে আমরা যদি ওর সমবয়সী হই বা আমরা যদি ওর সমবয়সী কাউকে চিনি, আমরা ব্যবস্থা করে দিব যাতে ওরা দুজন একসাথে খেলা করতে পারে। স্বাভাবিক শিশুদের সাথে মিশলে ওদের অবস্থার পরিবর্তন আরো দ্রুততর হয়। চলো এরকম একটা অটিস্টিক শিশুর একটা গল্প শুনে নেওয়া যাক। একটা অটিস্টিক শিশু আছে যার নাম আদিল। ওর বয়স 13। ও যখন খুব ছোট তখনই ওর মা ওর এই অটিজমের ব্যাপারটি ধরতে পারে এবং তার জন্য ওকে ভর্তি করিয়ে দেন অটিস্টিকদের জন্য যে বিশেষ স্কুল আছে তাতে। সেখানে সে সঠিক যত্ন, পরিচর্যা এবং শিক্ষা পায়। এখন ও অনেক স্বাভাবিক কাজ করতে পারে। যেমন ওরা থাকে 5 তলায়। যখন কোনো মেহমান আসে ও 5 তলা থেকে চাবি নিয়ে নিচ তলায় গিয়ে দরজা খুলে মেহমানকে নিয়ে আসতে পারে এবং যখন তারা চলে যান তখন মেহমানকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা লাগিয়ে চাবি বাসায় নিয়ে আসতে পারে। তোমার আমার জন্য কাজগুলো সহজ হলেও ওদের জন্য কাজগুলো কিন্তু বেশ কঠিন। আদিলের মা আদিলকে স্বাভাবিক শিশুর চেয়ে আলাদা কিছু মনে করেন না। কি ক্ষেত্রে থাকবে? সে দক্ষতা থাকতে পারে শিক্ষা ক্ষেত্রে, সাহিত্যে বা শিল্পকলায়। হয়তো কেউ ভালো আঁকতে পারে, সেও প্রতিভাবান। কেউ ভালো কথা বলতে পারে, সেটাও প্রতিভাবান। কেউ ভালো নেতৃত্ব দেয়, সেটাও প্রতিভাবান। এবং যেটা আমরা সবাই জানি প্রতিভার অর্থ, সেটা হচ্ছে একাডেমিক বা শিক্ষা ক্ষেত্রে অনেক অনেক নাম্বার পেলে সেটাই প্রতিভাবান। শুধু এটা নয়, বাকি সকল ক্ষেত্রে বিশেষ দক্ষতাই প্রতিভার উদাহরণ। প্রতিভাবান শিশুদেরকে আমরা কিভাবে চিনব? প্রতিভাবান শিশুদেরকে আমরা আলাদা করে চিনতে পারবো না। আমরা যদিও চিন্তা করি প্রতিভাবান মানে চোখে চশমা, কাঁধে ব্যাগ, হাতে বই এ ধরনের, তবে এটা খুব একটা দরকারি না। যে খেলাধুলায় ভালো সে নিশ্চয়ই চোখে চশমা পরে খেলবে না। প্রতিভাবানদের তাই আমরা কিভাবে চিনবো? এদের আইকিউ খুব বেশি থাকে। আইকিউ মানে মানসিক বয়স। মানসিক বয়স এদের দেখা যায় যে অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের চেয়ে অনেক বেশি এবং এদের স্কোর আইকিউতে অনেক বেশি। কত বেশি? স্বাভাবিক বাচ্চাদের আইকিউতে স্কোর থাকে 100, ওদের ক্ষেত্রে থাকে 130 বা তার উপরে। এবং যদি 70-এর নিচে স্কোর থাকে সেই ক্ষেত্রে সেটা প্রতিবন্ধী শিশু। এবং ওদের আরো কিছু দক্ষতা থাকে, যেমন ধরো সৃজনশীল দক্ষতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা, যেটা আমি আগেও বলেছি।
এখন আমরা যদি আমাদের আশেপাশে এই ধরনের প্রতিভাবান শিশু দেখি তাহলে আমরা কি করব? তাহলে আমরা চেষ্টা করব যাতে ওদেরকে বহুবিধ পাঠ্যক্রমের আওতায় আনা যায়। বহুবিধ পাঠ্যক্রম মানে কি? মানে ওরা শুধু বইয়ের পড়া পড়বে না, ওরা শুধু স্কুলের পড়া পড়বে না, ওরা স্কুলের পড়ার সাথে সাথে ওদের যে বিষয়ে সবচেয়ে বেশি দক্ষতা সেই বিষয় সম্বন্ধেও শিখবে। কেউ ভালো গান গাইলে সে হয়তো স্কুলের পড়ার পাশাপাশি গান শিখলো, কেউ ভালো আঁকতে পারলে সে হয়তো স্কুলের পড়ার পাশাপাশি ছবি আঁকা শিখলো, কিংবা খেলতে পারলে খেলাধুলা করলো। এই ধরনের শিক্ষা ব্যবস্থা তাদের জন্য করে দিতে হবে। এবং তাদেরকে যদি এমন হয় যে কেউ 2তে পড়ে কিন্তু 5-এর অঙ্ক করতে পারে, সেই ক্ষেত্রে 5 দাম ত্বরান্বিত, অর্থাৎ যতটুকু সে পড়তে পারবে দ্রুত গতিতে সেটুকু আমরা তাদেরকে করে দিব। কি করতে পারি আমরা ওদের জন্য? ধরো ও 2তে পড়ে কিন্তু 5-এর অঙ্ক করতে পারে, তখন আমরা 5-এর যে পরীক্ষা ওকে দিয়ে দেওয়াতে পারি। যদি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সে 5-এ পড়লো, আর যদি না উত্তীর্ণ হয় তাহলে 2তে পড়লো। এরকম করে পাঠদান ত্বরান্বিত যদি করা যেতে পারে ওদের জন্য, সেই ক্ষেত্রে আমরা ওদের এই প্রতিভা বিকাশে সহায়তা করতে পারি। চলো আমরা এরকম প্রতিভাবান একটি শিশুর গল্প শুনি। ওর নাম ওয়াসিফ ফারহান রূপকথা। সে বাংলাদেশী। ওর বয়স যখন 2 বছর তখন সে কম্পিউটারের যে কিবোর্ড তা না দেখেই টাইপ করতে পারত, এবং ওর বয়স যখন 4 বছর তখন সে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে, যা শিখতে স্বাভাবিকতে অনেক অনেক বেশি সময় লাগে। সেই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে এবং ল্যাঙ্গুয়েজগুলো প্রোগ্রাম করতে যে অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি লাগতো তা সে নিজে থেকেই শিখে। প্লিজ বিলিভ ইট অর নট, তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট প্রোগ্রামার হিসেবে স্বীকৃতি দেয়। রূপকথার মা তার এই প্রতিভার কথা খুব দ্রুতই বুঝতে পারেন, এবং তিনি রূপকথাকে কোনো স্বাভাবিক বা সাধারণ স্কুলে ভর্তি করেননি, বরং রূপকথার যে প্রতিভা তা বিকাশে উনি সার্বিক সহায়তা করেন। এখন রূপকথার বয়স 13 বছর। তার আগ্রহ বিশ্ব এবং মহাবিশ্ব নিয়ে। রূপকথার মতো এমন প্রতিভাবান শিশুকে যদি আমরা আমাদের আশেপাশে দেখি, তাহলে আমরা এমন পদক্ষেপ নিব যাতে তাদের প্রতিভা বিকাশে আমরা তাদেরকে সহায়তা করতে পারি। তাহলে আমরা শিখে ফেললাম কারা প্রতিভাবান, ওদেরকে আমরা কিভাবে চিনব, এবং ওদের জন্য আমরা কি কি করতে পারি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা শেষমেশ কি কি শিখলাম? শেষমেশ আমরা শিখলাম যে অটিজমের রুট কি, কোথা থেকে এসেছে? অটোস শব্দটি থেকে অটিজম এসেছে। অটিজম কি ধরনের রোগ? এটা মানসিক রোগ নয়, নিউরোবায়োলজিক্যাল বা স্নায়ুতাত্ত্বিক রোগ এবং বিকাশগত রোগ। বাংলাদেশে অটিজমের হার কাদের ক্ষেত্রে বেশি? অবশ্যই ছেলেদের ক্ষেত্রে। অনুপাতটি কত? 4:1। অটিজম ডে কোনটা? 2 এপ্রিল। অটিজমদের মধ্যে কি কি লক্ষণ থাকবে? 3টি লক্ষণ থাকবে: সামাজিক মিথস্ক্রিয়াজনিত সমস্যা, যোগাযোগজনিত সমস্যা, আচরণগত সমস্যা। এবং ওদের জন্য আমরা কি কি করব? ওদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। অটিজমদের জন্য যে স্কুল আছে সেই স্কুলে ওদের জন্য গণসচেতনতা সৃষ্টি করব, এবং শেষ পর্যন্ত ওদের সমবয়সী বাচ্চাদের সাথে মেলামেশার সুযোগ করে দেব। এই হয়ে গেল অটিজমদের নিয়ে আমাদের রিভিউ। এরপর প্রতিভাবান কারা? যাদের শিল্প, সাহিত্য বা শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ দক্ষতা থাকে। ওদেরকে আমরা কিভাবে চিনব? ওদেরকে চেনার উপায় হচ্ছে ওদের সৃজনশীলতা এবং ওদের আইকিউ স্কোর। আইকিউ স্কোর কত থাকবে? অবশ্যই 130-এর উপরে। এবং ওদের জন্য আমরা কি করব? ওদের জন্য আমরা ত্বরান্বিত পাঠদানের ব্যবস্থা করতে পারি, এবং পাঠদানের সাথে সাথে ওদের যে বিশেষ দক্ষতা সেটা যাতে বিকাশ করতে পারে সেদিকেও আমরা লক্ষ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে হয়ে গেল আজকের ক্লাসটি। আজকের ক্লাসের পর তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে। এই বাড়ির কাজগুলো তোমরা তোমাদের শিক্ষকের কাছে জমা দিবে। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো, এবং আজকের ক্লাসে যা যা দরকার ছিল তা তোমরা নোট করে নিয়েছো। যদি তোমরা আজকের কাজ বুঝে থাকো তাহলে তোমাদেরকে যদি বাড়ির কাজ দেয়া হয় তোমরা করতে পারবে। আমি এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো লিখে নাও। বাড়ির কাজ 1। কত বছর বয়সে অটিজমের লক্ষণগুলো প্রথম দেখা যায়, এবং
অটিজমের লক্ষণগুলো কি কি। আমার ক্লাসের প্রথম অংশ থেকে তোমরা এই প্রশ্নটির উত্তর করতে পারবে। এর পরের প্রশ্নটি লিখো, অটিজম হলে আমরা কি কি করতে পারি সেগুলো ব্যাখ্যা করো। অটিজম শিশুদের নিয়ে আমি যে দ্বিতীয় অংশটি পড়িয়েছি সেখান থেকে তোমরা এটি লিখতে পারবে। 3, প্রতিভাবান শিশু কারা, তাদেরকে আমরা কিভাবে চিনব এবং তাদের জন্য আমাদের করণীয়গুলো কি কি। আমার ক্লাসের শেষ অংশটি থেকে তোমরা এই প্রশ্নটিও উত্তর করতে পারবে। তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি বুঝে থাকো সবগুলো প্রশ্নই তোমরা ঠিকমতো খাতায় লিখতে পারবে। তোমাদের যখন ক্লাস শুরু হবে এই বাড়ির কাজগুলো তোমরা শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে সব বুঝতে পেরেছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনাগুলো মেনে চলো। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের পাঠে আমাদের আলোচ্য বিষয় সমার্থক শব্দ। আজকে আমরা যা যা শিখব, সমার্থক শব্দ কি এবং সমার্থক শব্দ প্রয়োগ করে কিভাবে বাক্য গঠন করা যায় এবং বাক্যের বৈচিত্র্য আনা যায়। তো চলো আমরা চলে যাই আমাদের আজকের পাঠে। প্রত্যেক শব্দেরই কোনো না কোনো অর্থ থাকে, অর্থ ছাড়া কোনো শব্দ হয় না। বাংলা ভাষার শব্দভাণ্ডারে এমন কতগুলো শব্দ আছে যে শব্দগুলো একই অর্থ বহন করে। এরকম সম অর্থজ্ঞাপক বিভিন্ন শব্দকে, ভিন্ন শব্দকে সমার্থক শব্দ, সমার্থ শব্দ, বিকল্প শব্দ বা প্রতিশব্দ বলে। একই অর্থবহ শব্দের মধ্যে যেমন বৈচিত্র্য থাকে, তেমনি আকৃতি, ব্যঞ্জনা এবং গাম্ভীর্যের দিক থেকে এসব শব্দের পার্থক্য থাকে। শিক্ষার্থীরা, এই জায়গাটি আমি আবার বলছি, একই অর্থবহ শব্দের মধ্যে যেমন বৈচিত্র্য থাকে, তেমনি আকৃতি, ব্যঞ্জনা এবং গাম্ভীর্যের দিক থেকে এসব শব্দের মধ্যে পার্থক্যও থাকে। সমার্থক শব্দ জানা থাকলে লেখার বা বলার সময় একই শব্দ বারবার ব্যবহার করতে হয় না। যদি আমরা একটি শব্দের বিভিন্ন সমার্থক শব্দ জেনে থাকি, শিখে থাকি, তাহলে যখন আমরা শব্দটিকে কোনো অনুচ্ছেদে বা বাক্যে বা কোনো একটা কনভারসেশনে আমরা প্রয়োগ করব, তখন কিন্তু আমাদের একটা শব্দ বারবার ব্যবহার করতে হবে না, আমরা সেটার বিকল্প শব্দগুলোকে প্রয়োগ করতে পারবো। ফলে বক্তার বা লেখকের মনের ভাব অনেক সুন্দর ও আকর্ষণীয়ভাবে প্রকাশিত হয়। এর ফলে কি হচ্ছে, বক্তব্যটা সুন্দর হচ্ছে, আকর্ষণীয় হচ্ছে এবং সাবলীল হচ্ছে। অনুচ্ছেদটি লক্ষ্য করি, ছোট্ট একটি অনুচ্ছেদ। মানুষ চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, বাক দিয়ে কথা বলে, মন দিয়ে ভাবে আর প্রাণ নিয়ে বাঁচে। এদের মধ্যে কে শ্রেষ্ঠ? এই নিয়ে একদিন তর্ক লেগে গেল। আমরা দেখি আসলে তর্কের বিষয়বস্তুর আলোকে কার কি কি অভিমত ছিল। প্রথমে চোখ বলল। চোখ কি বলেছে? আমাকে বাদ দিলে মানুষের কাছে সবই অন্ধকার, সুতরাং আমি সর্বোত্তম। তাহলে চোখ বলছে কি, যে আমি আছি বলেই মানুষ সবকিছু দেখতে পাচ্ছে, অর্থাৎ সেই সর্বোত্তম। কান বলল, আমি না থাকলে কথা বা ধ্বনি কিছুই শোনা যেত না। কান তার বৈশিষ্ট্যটার কথা বলছে যে সে যদি না থাকতো আমরা কোনো কিছু শুনতে পেতাম না, সুতরাং আমি সেরা। বাক বলল, আমি আছি বলে কথা আছে, কথা না থাকলে যা দেখো যা শোনো তা বলবে কি করে। খুবই যৌক্তিক একটা কথা, যে যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা শুনছি, সেটা আমরা আসলে বলবো কি করে, সুতরাং আমি প্রথম মানের। মন বলল, মনে যদি না থাকে চোখে দেখা, কানে শোনা, কথা বলার উপায় থাকে না। মন বলছে আবার ভিন্ন কথা, সুতরাং আমি সবার উপরে। এরপরে আসলো প্রাণ। প্রাণ বলল,
আমি আছি বলে তোমরা সবাই আছো। সে আরো বড় যুক্তি দাঁড় করিয়ে দিল যে আমি আছি বলে তোমরা সবাই আছো, সুতরাং আমি সবার বড়। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেষ্ঠ কথাটি বোঝাতে কি কি হচ্ছে? সর্বোত্তম, সেরা, প্রথম মানের, সবার উপরে এবং সবার বড়, অর্থাৎ 1, 2, 3, 4 এবং 5টি শব্দ প্রয়োগ করা হয়েছে, শব্দগুলো ব্যবহৃত হয়েছে। এগুলো শ্রেষ্ঠ শব্দের সমার্থক শব্দ। তাহলে কি হচ্ছে? আমরা আগের স্লাইড থেকে দেখি, প্রথম মানের, সবার উপরে, সবার বড়, এই যে কথাগুলো বলছে, এই শব্দগুলো, যে শব্দগুলো বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দিয়ে তাদের অবস্থানকে নির্দেশ করছে, সেই শব্দগুলো হচ্ছে শ্রেষ্ঠ শব্দের সমার্থক শব্দ। তাহলে ভিন্ন ভিন্ন পরিবেশে আবার ভিন্ন ভিন্ন সমার্থক শব্দের প্রয়োগ হয়। আর একটা চমৎকার একটি বিষয় যে আসলে শব্দ, একটা অভিধানে যে শব্দ থাকে, সেই শব্দগুলো নিয়ে কিন্তু, বা একটি ভাষায় যে শব্দ থাকে, সেই শব্দগুলো নিয়ে চমৎকার ভাবে খেলা যায়। তো শব্দ নিয়ে খেলার এটা একটা চমৎকার দিক আমরা একটু লক্ষ্য করি যে মহারাজ ভোজন করেন, সম্মানীয় ব্যক্তি তিনি ভোজন করেন, মন্ত্রী আহার করেন, তার থেকে অপেক্ষাকৃত একটু কম সম্মানের তিনি আহার করেন, পেয়াদারা খায়, যারা পেয়াদা তারা খায়, চাকরেরা গেলে। আসলে এই যে ভোজন, আহার, খাওয়া এবং গেলা, এই যে 4টি শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, 4টি শব্দই আসলে কিন্তু খাওয়া বা আহার করার প্রতিশব্দ হিসেবে এখানে প্রযুক্ত হয়েছে। বাক্যকে নান্দনিক করে তোলার জন্য সমার্থক শব্দ ব্যবহারের প্রয়োজন হয়। তাহলে কি হচ্ছে? একটি বাক্যকে নান্দনিক, আকর্ষণীয় বা সাবলীল করার জন্য কিন্তু সমার্থক শব্দের প্রয়োগ করতে হয়। লেখার সময় মাঝে মাঝে কোনো একটি শব্দ বারবার ব্যবহার করতে হয়। এক্ষেত্রে বারবার একই শব্দের ব্যবহৃত হলে তা একঘেয়েমির জন্ম দেয়। এই একঘেয়েমি দূর করার জন্যই আমরা কি করব? আমরা একটি শব্দের যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ আছে, সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করব, যার ফলে কি হচ্ছে? বাক্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় হয়ে উঠবে। বাংলায় সমার্থক শব্দের ব্যবহার বেশি, তাই ভাষার পরিধি বাড়ানোর জন্য সমার্থক শব্দ শেখা প্রয়োজন। তো বাংলা ভাষায় অনেক সমার্থক শব্দ আছে, সেই সমার্থক শব্দগুলোকে আমাদেরকে শিখতে হবে। তাহলে কি হচ্ছে? ভাষার পরিধি বাড়ানো যাবে। সমার্থক শব্দ সম্পর্কে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভিধান দেখা। আমরা যদি একটু অভিধান দেখি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক সমার্থক শব্দ দেখতে পাবো। সমার্থক শব্দ বা প্রতিশব্দ প্রয়োগ করে বাক্য রচনার কিছু দৃষ্টান্ত আমরা এবার দেখে আসি। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে একটা শব্দ নিয়ে শব্দটা নিয়েছি আগুন বা অগ্নি। সেই শব্দটির এখানে আমি 5টি প্রতিশব্দ দেখিয়েছি এবং সেটা বাক্যেও প্রয়োগ দেখিয়েছি। প্রথমে আছে অগ্নি। ঘরে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে 3 জন মারা গেল। এখানে অগ্নি শব্দটা ব্যবহৃত হয়েছে। অনল, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল। আগুন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, বিখ্যাত গান। বন্যী, জাগনারী জাগো বন্যী শিখা, এটাও বিখ্যাত গানের একটি লাইন। বৈশ্যানর, দেখতে দেখতে নিমতলি বৈশ্যানরের উদরে চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগুন শব্দটির এই যে 5টি যে প্রতিশব্দ আমরা নিয়েছি এবং সেটা কিভাবে আমরা বাক্যে সফলভাবে প্রয়োগ করেছি। শিক্ষার্থীরা, আমরা আরো একটি শব্দ নিচ্ছি, অশ্ব, ঘোড়া, যার অর্থ সেটার কি হচ্ছে? অশ্ব, ঘটক, ঘোড়া, তুরঙ্গ, বাজি। এখানে আমরা 1, 2, 3, 4, 5টি সমার্থক শব্দ আমরা পেয়েছি। অশ্ব, অশ্ব খুঁড়ে ধুলা উড়িয়ে অশ্বারোহী ছুটে গেল। ঘটক, জগাধোপার ঘটক তার মতোই দুর্বল আর হাড় জিরজিরে। তাহলে এখানে অশ্ব এবং ঘটক দুটো শব্দ কিন্তু ব্যবহৃত হয়েছে ঘোড়া শব্দের প্রতিশব্দ হিসেবে। এবার ঘোড়া শব্দটা ব্যবহার করছে কি? ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। তুরঙ্গ, দুরন্ত গতিতে তুরঙ্গ ছুটে চলেছে। তুরঙ্গ শব্দটা এখানে ব্যবহৃত হলো ঘোড়া শব্দের প্রতিশব্দ হিসেবে। আরেকটি শব্দ বাজি, নবাবের আদেশে সিপাহীরা বাজিপাল নিয়ে হাজির হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অশ্ব শব্দের আমরা 5টি সমার্থক শব্দ পেলাম এবং সেই শব্দগুলো দিয়ে আমরা সুন্দরভাবে বাক্য তৈরি করলাম। অনুমতি, আমার ঘরে ঢুকতে তোমাকে অনুমতি নিতে হবে না। আজ্ঞা, আসতে আজ্ঞা হোক, একই বিষয়। আজ্ঞা মানে অনুমতি দেয়া হলো, একই বিষয়। আদেশ, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মেনে। তো এখানে আদেশ শব্দটাও কিন্তু আসলে অনুমতি অর্থেই ব্যবহৃত হয়েছে। নির্দেশ, স্কুলের বেতন পরিশোধ করার জন্য প্রধান শিক্ষক
ছাত্রদের নির্দেশ দিলেন। হুকুম, ম্যাজিস্ট্রেটের হুকুমে পুলিশ আসামিকে কাঠগড়ায় উঠালো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনুমতি, আজ্ঞা, আদেশ, নির্দেশ এবং হুকুম, এই যে পাঁচটি শব্দ আসলে সমার্থক, অর্থাৎ একই অর্থ বহন করছে। আরেকটি শব্দ আমরা পেলাম আকাশ। আকাশ, আসমান, গগন, দুলক, নভ। তো এই যে পাঁচটি শব্দ আমরা এখানে পাচ্ছি এবং পাঁচটি শব্দ দিয়ে আমরা পাঁচটি বাক্য রচনা করেছি। আকাশে আজ মেঘ নেই, নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, গগনে গরজে মেঘ, ঘন বরষা, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর। নভ, হেথা শ্যামল দুর্বাদল, নবনীল নভস্থল। তো এই যে শব্দগুলো আমরা পেলাম, পাঁচটি শব্দ, এবং পাঁচটি শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করলাম। আরেকটি শব্দ আমরা পেয়েছি আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাঞ্ছা, সাধ, পাঁচটি শব্দ সমার্থক। আমরা একটু দেখে আসি কিভাবে বাক্যে প্রযুক্ত হয়েছে। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই, ইচ্ছা থাকলে উপায় হয়। কামনা, বাংলাদেশের কল্যাণ কামনা করি। ঈশ্বর তোমার মনোবাঞ্ছা পূরণ করুন। সাধ, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায়ে যায় মা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামনা, বাঞ্ছা এবং সাধ, এই যে পাঁচটি শব্দ আসলে একই অর্থবোধক, অর্থাৎ সমার্থক। শিক্ষার্থীরা, আমরা আরো একটি শব্দ পেয়েছি উত্তম, ভালো বা উৎকৃষ্ট অর্থে। কি হচ্ছে? উত্তম, উপাদেয়, বরেণ্য, ভালো, শ্রেষ্ঠ। তাহলে এখানে পাঁচটি শব্দ আমরা পাচ্ছি। প্রতি শব্দ আমরা একটু দেখি কিভাবে এগুলো শব্দগুলো আলাদা আলাদা ভাবে বাক্যে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। উপাদেয়, বহুদিন এমন উপাদেয় খাবার খায়নি। বরেণ্য, শামসুর রহমান একজন দেশ বরেণ্য কবি। ভালো, বকুল খুব ভালো ছেলে। শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি তা বলা কঠিন। তাহলে এই যে আমরা পাঁচটি শব্দ আমরা এখানে পাচ্ছি, তো পাঁচটি শব্দ আসলে এখানে ব্যবহার করা হয়েছে একই অর্থ, কিন্তু ব্যবহারটা হতে হবে কিন্তু আবার সুন্দর। এখানে যেমন একটি শব্দ ব্যবহার করা আছে, বহুদিন এমন উপাদেয় খাবার খায়নি। হয়তো কেউ একজন বলল যে একটা গান ধরো তো দেখি, সুস্বাদু। তো গান শব্দটা কিন্তু সুস্বাদু শব্দটা এখানে যাচ্ছে না। সুস্বাদু শব্দটা কিন্তু আসলে ব্যবহৃত হবে খাবারের সাথে, যেটা খেতে টেস্ট লাগবে। কিন্তু এখন যদি বলে যে একটা গান ধরো তো দেখি সুস্বাদু, তাহলে কিন্তু প্রয়োগটা আসলে ভুল হলো। অর্থ ঠিক আছে, সে ভালো গান ধরতে বলছে, কিন্তু সেখানে কিন্তু উৎকৃষ্ট বা শ্রুতিমধুর এই অর্থে কিন্তু সেখানে প্রয়োগ করতে হবে। আরেকটা শব্দ কুল। কুল, গোত্র, জাত, জাতি, বর্ণ। সুন্দরভাবে এখানে পাঁচটি বাক্যে এই পাঁচটি শব্দ প্রযুক্ত হয়েছে। বরুণের তিন কুলে কেউ নেই, তোমার গোত্র পরিচয় দাও। অর্থাৎ একজনের বংশ পরিচয়, গোত্র পরিচয় জানতে চাওয়া হচ্ছে। জাত, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জাতি, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাত। বর্ণ, মানুষে মানুষে বর্ণভেদ থাকা ভালো নয়। তাহলে প্রত্যেকটি শব্দ এখানে বিশেষ বিশেষ অর্থে ব্যবহৃত হলেও কিন্তু মূল জায়গাটা কিন্তু এক, অর্থাৎ শব্দগুলো সমার্থক। যে আলাদা আলাদা বাক্যে ব্যবহৃত হচ্ছে, আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটার যে আবেদন, সেই আবেদনের জায়গাটা কিন্তু একই থেকে যাচ্ছে। আরেকটি শব্দ হচ্ছে আলয়, মানে ঘর বাড়ি, সেই অর্থে আলয়, শিক্ষার জন্য বিদ্যালয়ে যেতে হয়। আলয় শব্দটি দিয়ে এখানে আবার সন্ধিযুক্ত করে একটি শব্দ হয়েছে বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়। গৃহ, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। ঘর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। ধাম, এ ধরাধাম ছেড়ে একদিন সকলকেই চলে যেতে হবে। বাড়ি, আমার বাড়ি যেও ভ্রমর, বসতে দেব পীরে। তো এই যে দেখো এখানে আলয়, গৃহ, ঘর, ধাম, বাড়ি শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সবগুলো কিন্তু আসলে ঘর অর্থেই, বাড়ি অর্থেই ব্যবহৃত হয়েছে। আর একটা শব্দ পেয়েছি চন্দ্র। চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী, আরো আছে। আমি এখানে মাত্র পাঁচটা দিয়েছি, পাঁচটা দিয়েই পাঁচটি বাক্য। আজ চন্দ্রগ্রহণ হবে। চাঁদ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, সুকান্ত ভট্টাচার্যের খুব বিখ্যাত কবিতার লাইন। শশাঙ্ক, শশাঙ্কে কলঙ্ক রেখা কে দিয়েছে একে। শশধর, শশধরের পূর্ণ আলোয় পৃথিবী ঝলমল করছে। আবার শশী, একলা শশী জাগিলে আকাশে বাতায়ন খুলে দিও। তো এই যে চন্দ্র, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী শব্দগুলো
এখানে ব্যবহৃত হচ্ছে, কিন্তু শব্দগুলো সমার্থক। আরো আমরা শব্দ পাচ্ছি জল বা পানি, যেটা আমরা পান করি, সেই পানি। জল, পয়, পানি, বাড়ি, সলিল। দেখো কিভাবে ব্যবহৃত হচ্ছে। জল হচ্ছে কি, জল পড়ে পাতা নড়ে। পয়, এ শহরে পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো নয়, যেটা আমাদের ঢাকা শহরের জন্য একেবারেই খুবই যথোপযুক্ত একটি বাক্য। পয় নিষ্কাশন ব্যবস্থা বা পানি নিষ্কাশন ব্যবস্থা, যেটা আমাদের খুবই নাজুক। পানি হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বাড়ি, বর্ষার বাড়ি ধারায় পৃথিবী সজীব হয়ে উঠেছে। সলিল হচ্ছে ঝড়ে লঞ্চ ডুবে যাওয়ায় অনেক লোকের সলিল সমাধি হলো, মানে কি অনেক লোক পানিতে ডুবে মারা গেল। তাহলে 5টি শব্দ ব্যবহৃত হলো পানি অর্থেই। অর্থ, টাকা কড়ি, টাকা কড়ি, অর্থ, দৌলত, ধন, একই বিষয়। সম্পত্তি অর্থে, সম্পদ অর্থে। জগতে অর্থই সকল অনর্থের মূল। কড়ি হচ্ছে কি, পার ঘাটেতে এসে দেখি পারের করি নাই। টাকা, টাকা হলে বাঘের দুধও মেলে। দৌলত, দৌলত পানিতে ফেলে নেকি করো। ধন হচ্ছে কি, ধনের মানুষ বড় নয়, মনের মানুষ বড়। আরো শব্দ আমরা পাচ্ছি গাং, তটিনী, তরঙ্গিনী, নদী, প্রবাহিনী। সবগুলো নদী শব্দের সমার্থক শব্দ। কি হচ্ছে, মরা গাঙে বান এসেছে। তটিনী কি, তটিনীর তরঙ্গে ভাসালাম এবার ভেলা। তরঙ্গিনী, ঘর বেঁধেছি সেরি নামক তরঙ্গিনীর তীরে। নদী, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রবাহিনী, প্রবাহিনী ছুটে চলে সাগরের পানে। সকল নদী কিন্তু সাগরে গিয়ে তার সমাপ্তি হয়, সেই কথাটি কিন্তু এখানে এই বাক্যে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 5টি শব্দ ব্যবহৃত হয়েছে নদী অর্থেই। শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানলাম বা শিখলাম, সেটা হচ্ছে সমার্থক শব্দ কি এবং সমার্থক শব্দের সফলভাবে বাক্যে প্রয়োগের দিক। এখন আমরা এই পাঠের আলোকে কিছু নমুনা বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু দেখে নিব। প্রথম প্রশ্নটা, প্রতিশব্দ অর্থ কি? সুন্দর একটি প্রশ্ন করা হয়েছে। প্রতিশব্দ অর্থ বৈচিত্র্য শব্দ, বিকল্প শব্দ, আপত্তিকর শব্দ, বিকট শব্দ। তাহলে এটার মধ্যে আসলে সঠিক অর্থ কোনটি হবে? সঠিক অর্থ হচ্ছে বিকল্প শব্দ। কিরণ শব্দের সমর্থক শব্দ কোনটি? সূর্য, প্রভা, শিখা, অশ্বনী। কিরণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে প্রভা। আমরা আরো কিছু প্রশ্ন দেখি। বিটবী শব্দের সমর্থক শব্দ স্বর্গ, পুষ্প, বৃক্ষ, পদ্ম। তাহলে কি হচ্ছে, বিটবী শব্দের সমর্থক শব্দ হচ্ছে বৃক্ষ। অশ্ব শব্দের সমর্থক শব্দ কোনটি? অশ্ব শব্দের সমর্থক শব্দ ঘোড়া। শশী, পাথার বা রাতুল নয়। 5 নম্বর প্রশ্ন, গৃহ শব্দের সমর্থক শব্দ কোনটি? গৃহ শব্দের সমর্থক শব্দ বাড়ি, সলিল, আলয়, খগ। তাহলে গৃহ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আলয়। শিক্ষার্থীরা, আমরা এত সময় দেখলাম যে কোনটি সমার্থক শব্দ। এবার আমরা 5টি প্রশ্ন দেখব যে কোনটি সমার্থক শব্দ নয়। যেমন রাজ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? আমি একটু সতর্ক করে দিতে চাই যে পরীক্ষায় কিন্তু এই ধরনের শব্দ বা প্রশ্ন থাকে যেখানে নয় কোনটি বলা থাকে। তো শিক্ষার্থীরা এখানে একটা ভুল করে থাকে। তারা আমরা আসলে সাধারণত অভ্যস্ত হচ্ছে যে কোনটি সঠিক উত্তর কোনটি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে, কিন্তু অনেক সময় একটু চালাকি করা হয়। বলা হয়ে থাকে সঠিক উত্তর নয় কোনটি। 3টি অপশনই থাকে যেটা সঠিক, একটা অপশন থাকে যেটা ভুল। অর্থাৎ সেই ভুল উত্তরটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেটি নয় সেটি। তাহলে সেই ধরনের 5টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে রাত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? সমীর। সমীর মানে হচ্ছে বাতাস। বাতাস শব্দটা কিন্তু রাত শব্দের সমর্থক শব্দ নয়। সাগর শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এখানে আছে সাগর শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে সমীর। সমীর মানে বাতাস, আমরা আগেই জেনেছি। পৃথিবী শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে ভূধর। ভূধর শব্দের সমর্থক হচ্ছে পাহাড় বা পর্বত। পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? পাথার। পাথার মানে হচ্ছে সমুদ্র। তাহলে সমুদ্র বা পাথার শব্দটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয়। সূর্য শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? সূর্য শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে শশী। অরুণ, ভানু এবং রবি হচ্ছে সূর্য শব্দের সমর্থক শব্দ। এখন আমরা এই পাঠের আলোকে এখন তোমাদেরকে ছোট্ট একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজটা একটু দেখে নাও। সমর্থক শব্দ কাকে বলে? শব্দগুলোর সমর্থক শব্দ দিয়ে 5টি করে বাক্য রচনা করো। গাছ, চন্দ্র, আগুন, পাখি, মানব এবং আলয়। মাত্র 6টি শব্দ দিয়েছে। এই 6টি শব্দ দিয়ে 5টি করে সমর্থক শব্দ লিখবে এবং সেই সমর্থক শব্দ দিয়ে তোমরা এটার বাক্যে প্রয়োগ করে দেখাবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে উপভোগ্য হয়েছে এবং তোমরা এখান থেকে আশা করি সমর্থক শব্দ কি, এটা কিভাবে এটা বাক্যে প্রয়োগ করা যায়, বাক্যে প্রয়োগ করলে কি হয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা একটা সম্যক ধারণা লাভ করেছ। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।
Hello dear students, I hope you are having a good time and you are enjoying sound health and mind. Today we will be learning some more things in English language, especially focusing some grammatical issues. So without much delay, let us begin today's class. Please read the following sentences at first. Look at the screen. What do you think of those sentences? Are they grammatically correct? Do you think they are written perfectly all right? Well, let's check. The first sentence, my mother is a poet. Well, to me, it doesn't look okay, and I'm sure that you also found the problem with the sentence. Yes, you are absolutely right. Poet is a wrong word in the sentence. It has to be poetess because my mother is a female person, but poet is a male person. So it has to agree with the subject. That is why my mother is a poetess. And therefore the whole text will follow according to the first sentence. Therefore, in the second sentence, he writes is going to be absolutely wrong. So instead of he, we have to write she. So there was a mistake in the pronoun. She writes very interesting poems for kids. On the other hand, my aunt, who is a tailor. Aunt, again, she is a lady. So tailor is incorrect because tailor is a man. So what is the female version of tailor? We have to know it. It is seamstress. So the sentence is like that. From here, my aunt, who is a seamstress, draws pictures in his. No. His is absolutely wrong here. It has to be her. It is possessive adjective but wrongfully written. So it has to be draws pictures in her free time. This is how we can write absolutely grammatical mistake free sentences. Now, what was the problem with those sentences? What can we call that problem? Well, it was issue with gender. We must use correct genders to make our expressions error-free. So there must not be any mistake with gender. Now, what is gender? Today's class is based on the issues with gender. We will be learning what we mean by gender and the uses of gender. Let us see. The definition is like that. Gender is a grammatical arrangements of nouns, pronouns and adjectives into male or female. For example, boy, girl, man, woman, he, she, his, her. You see? Male, female. So when you are talking about a man, you cannot use a female adjective, you cannot use a female pronoun. So you have to be very careful with the usage of gender. So today we will be focusing gender in detail. In English, there are 4 kinds of genders. They are number 1, masculine gender, feminine gender, common gender, and lastly, neuter gender. We will be learning all 4 of the gender categories and their usages. Let's learn all of them. Now we will be doing an activity through which we are going to find out all the definitions of masculine, feminine, common and neuter genders. You yourself are going to find out the definitions of masculine, feminine, common and neuter genders just by filling up those gaps. Please have a look. There are 4 sentences. They are actually the definitions of those 4 gender categories. We have to fill up those gaps just by using male or female. Let us have a look at the first one. The masculine gender denotes a male person or animal. Male means masculine. Second one, the feminine gender denotes a female person or animal. Female, feminine. The common gender refers to both male and female persons or animals. And lastly, the neuter gender denotes a thing which is neither male
nor female. Usually, neuter gender is lifeless. In most cases, there is only one exception, that is tree or plant. So, neuter gender is basically lifeless. Remember the fact. Now, we will look at some examples of those definitions. The first one, masculine gender. Examples can be father, king, poet, ram, that is male sheep. Second one, feminine gender, mother, queen, poetess, you. You can see the opposite gender of those categories. Father, mother, king, queen, poet, poetess, ram, you. They are all female, they are all male. The third one, common gender. Examples can be baby, which can be either a male baby or a female baby. Singer, doctor. For both of them, we cannot say whether the singer or doctor is a male person or female person. That is why they are common genders. Now the last one, examples can be pen, laptop, table, any lifeless objects. So I believe with those examples, we have already understood these 4 categories of genders. Now we will do another activity through which we will understand these 4 kinds of genders more clearly. Let us participate in this activity. Here there is a table. You have to take the words from here and put them according to the right order, according to the right column. The first column is for masculine genders. Second column is for feminine genders. Third column and fourth one, neuter gender. Let's start with masculine genders. From here, from all the lines, we will pick all the letters and we will put them in the first column. Well, let's find out. Yes, I think brother should be the first one. Yes, brother. Second, stallion, which is a male horse. Third one, ram, which is a male sheep. And lastly, yes, husband is here. Let us put the noun here in the male category, that is masculine, husband. Now we will try to find out the females, that is the feminine genders of these nouns. First, brother. Do we have the opposite gender, that is female of brother? Yes, we have. Sister. So let us put sister here. Yes, we have sister here. Then stallion is the male horse. Do we have the female horse? Yes, we have mare. Let us put it here. It is in the female category of horse. Third one, ram. The opposite of ram, the female of ram is ewe. So it should be here. And lastly, husband is definitely wife. So we got the masculine and feminine column quite all right. Now the common gender. The first one should be brother and sister. What do we call brother and sister? Siblings. If you have one more brother and one more sister, you can say I have 2 siblings. So with the noun sibling, you mean either brother or sister. That is why siblings, the word siblings is common gender. Secondly, stallion and mare are the male and female version of horse. That is why horse is going to be in the common gender category. Thirdly, male sheep, female sheep. So sheep is going to be in the common gender category. And lastly, husband and wife. Husband and wife should be spouse. The noun spouse means either husband or wife. So in a party, maybe we can say that all the male members will be here in the party with the spouses. It means with the wives. So if you want to mean either husband or wife, then you use this particular common gender, that is spouse. Now the last one, I believe this one is going to be easier for you because we have already got all kinds of masculine, feminine and common gender. Now the last one. Firstly, lamp, lifeless. It is neither male nor female. Second one, pencil. Third one, TV. And the last one, laptop. So with this activity, I'm sure now you understand masculine, feminine, common and neuter gender quite clearly. Now we will learn how to make feminine genders from masculine genders. There are a couple of rules of making feminine genders from masculine genders.
Let us learn them. The first one, by using an entirely different word. For example, man, woman, bull, cow, uncle, aunt, nephew, niece, monk, nun, stag, hind, drake, duck, he, she. See, we have used absolutely different word from the base word, from the masculine word. So we have learned how we change from masculine to feminine by using absolutely different words. Just to give you an idea of the meanings, monk, do you know the meaning of monk? Monk is a male member of the religious community. Those who involve themselves in prayerful activities. Some of the monks live in the mountains, some of the monks live in the desert areas. So they are the male members of the religious community. On the other hand, nun means the female member of the religious community. Stag is a male member of an animal, you know, deer. So male deer is stag, but female deer is hind. So I believe that you will remember those rules, because if you want to use the correct usages of masculine and feminine, you have to memorize those rules. Second rule, by adding a syllable, ess, tricks, etc. to the masculine gender. Let us have a look at the examples. Lion, lioness. We added ess. Poet, poetess. Host, hostess. Heir, heiress. Hero, heroine. We added ine. Little bit different from the other ones. Executor, executrix. So these are the male members and these are the female members. Now if I want to give you the meaning or an idea of those genders, starting with host. Host means what? If you invite someone, it means you are a host. If you are a man, if you are a male member of the family, then you are the host. But if you are a female member of the family, then you are the hostess. So host, hostess. Now we will learn the next rule. Rule number 3. By adding ess after dropping the vowel of the masculine ending. Let us have a look at the examples. Actor, actress. See, we have dropped O from here. Actor, actress, not actress. So we dropped this vowel before the ending of the masculine word. Second one, prince, princess, same way. Tiger, tigress. Waiter, waitress. Master, mistress. Little bit different. Duke, duchess. Now, what we mean by duke? Duke is a very high post of the royal family, especially in the British families. If he is a male member of a very high rank, we can call him a duke. But if she, who is a female member of a very high rank of the royal family or the government, then we can say duchess. So the opposite of duke is duchess. You have to remember it. Rule number 4, by placing a word before or after. Let us have a look at some examples. Grandfather, grandmother. See, we replace father to mother. Grandfather becomes grandmother. Manservant becomes maidservant. Landlord becomes landlady. Peacock, peahen. Milkman, milkmaid. Please be careful, not milkwoman, milkmaid. But washerman, washerwoman, not washermaid. So these are the things you have to keep in your mind, where you have to use maid and where you have to use woman. Let us have a look one more time. Manservant, maidservant, milkman, milkmaid, washerman, washerwoman. So we have got a very good idea on the rules of making feminine gender from masculine gender. Now there will be another activity. Let us participate. In this table, the genders are not organized well. We have to match correctly. From masculine to feminine, we will be drawing a line that will show the correct change from masculine to feminine. So would you like to try?
I'm sure you can do it. Please match your answer with me. First one, drone. Drone should be B, because drone is the male member of that insect that collects honey. We all know what bees contribute to the environment, especially the ecological balance of the world. So drone is the male member and bee is a female member. Fox is vixen, bachelor, maid, stag, hind, male deer, female deer, cock, a bird, but male bird, it should be hen, right? And lastly, hunter, huntress. An example of adding ESS, dropping the vowel before the last letter of the masculine gender. Now second part, dog is definitely bitch, because dog is the male member. You know, dog guards our house at night. Tailor should be seamstress. Sometimes people say tailoress, but seamstress is the appropriate one. So please use seamstress. Priestess. Usually priests offer religious ceremonies or functions in churches or temples. So the opposite of priest should be priestess. God, goddess, please remember there is DD. If you use only one D, that is going to be a spelling mistake. So please be careful with that. Sir, definitely. Madam, father-in-law, mother-in-law. So that's all with this activity. Now we will do one more activity. Activity number 4, use of correct genders. See, there are gaps. In those gaps, you have to fill up by using words from here. There are extra words which you may not need. Please have a look at the clues on top of this exercise. These words are going to be put inside those gaps. The first one, the opposite gender of master is, yes, you are right, mistress. Number B, his nephew is a dash. I think Taylor is the right answer here because it is a male gender. It is a masculine gender. Nephew is a masculine gender, and that is why it will match with this masculine noun. So his nephew is a tailor is going to be the right answer. Number B, the dog is wagging dash tail. We have to use one adjective here, a possessive adjective, either his, her or its. Since the dog is not a person, so it is better not to use he or she. Therefore, we have to use its. So it is going to be the right answer. The dog is wagging its tail. Number D, she is the dash of her father's property. When someone wants to give away his or her property, he or she gives it to the heir or heiress. So she is a female pronoun. That is why we cannot use heir. We have to use heiress, which is here in our clue. Number E, the son is considered as a dash gender. It is going to be masculine gender because son is considered as a male power, because sun has a lot of power with lot of energy, lot of heat. So that is why it is considered as a male power. Therefore, it is masculine gender. On the other hand, the moon, the sixth one, F, number F, the moon is considered as a female gender. Usually moon, the earth, river, these are considered as female forces. That is why we have to say the moon is considered as feminine gender. Next one, number G, he can do the work himself or herself. He is a male pronoun. It is a masculine gender. That is why he can do the work himself. Number H, my cousin's father is my uncle. Very simple, because your uncle's son or daughter is going to be your cousin. So your cousin's father means your uncle. Very simple. On the other hand, your cousin's mother is going to be your aunt. Next one, number I, she is the dash of my neighborhood. So let us have a look at these clues. I think this noun is left, which matches with she. She is the daughter-in-law of my neighbor. So she is feminine and daughter-in-law is also feminine. That is why this answer is going to be the correct one.
Now, last one, number J. Spring comes with all his or her. Spring is considered as female, so it has to be her. On the other hand, summer is male because summer has heat and has a lot of power. But spring is mild and it is considered with motherhood. That is why spring comes with all her flowers. So that's all with our activities. Now, homework. Your homework is going to be error correction of genders. Have a look. See, these sentences have genders but wrongfully used. You have to find out which gender is wrongfully used and you have to replace the correct gender. So that's all for today. I wish you good luck with your learning of English, and please do not hesitate learning English, speaking English and using English in your day-to-day life. Thank you all. সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ব্যবসায় উদ্যোগের আজকের এই ক্লাসে অর্থাৎ আত্মকর্মসংস্থান অধ্যায়ে আজকে তোমাদের সাথে আছি আমি তাওহিদ। আত্মকর্মসংস্থানের এই দ্বিতীয় অংশে আমরা শুরুতেই পড়ব আত্মকর্মসংস্থানের জন্য যে উপযুক্ত ক্ষেত্রগুলো আছে, এই উপযুক্ত ক্ষেত্র নির্ধারণের বা নির্বাচনের জন্য কি কি বিষয় প্রয়োজনীয় বা কি কি বিষয় গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়। প্রথমে চলে আসো, আমরা যদি বলি সঠিক পণ্য নির্বাচন বা সিলেক্টিং দ্য রাইট বা কারেক্ট প্রোডাক্ট অর সার্ভিসেস, অর্থাৎ সঠিক পণ্য বা সেবা নির্ধারণ করতে হবে। তোমরা যদি লক্ষ্য করো, আজকের এই অধ্যায়ে আমরা গত ক্লাসে বলেছিলাম যে একজন উদ্যোক্তা তিনি একটা ছোট চাকরি করতেন, ওটা ছেড়ে তিনি সবজির ব্যবসায় শুরু করলো, সবজি চাষ করা শুরু করলো। তারপর আরেকজন উদ্যোক্তা দেখলাম যিনি হচ্ছে ফুল চাষ শুরু করলো। তাহলে দেখো, এই উদ্যোক্তারা তারা কিন্তু এমন পণ্য নিয়ে আত্মকর্মসংস্থান শুরু করেছে যেটা বাজারে চাহিদা রয়েছে, যেটা মানুষ কিনবে। হ্যাঁ, তাহলে মানুষ কিনবে না বা মানুষের কাছে চাহিদা নেই এমন কোনো পণ্য বা এমন কোনো সেবা নিয়ে আত্মকর্মসংস্থান শুরু করলে এটা ব্যর্থ হওয়ার বা সফল না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অর্থাৎ একদম অপরিচিত কোনো পণ্য বা যে পণ্যর কোনো উপযোগিতা মানুষের কাছে নেই বা চাহিদা মানুষের কাছে নেই এমন পণ্য নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা খুবই ঝুঁকিপূর্ণ এবং সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা বা দ্বিতীয় যে উপাদানটা আছে তা হচ্ছে পুঁজি বা মূলধন। আত্মকর্মসংস্থানের জন্য বা যে কোনো ব্যবসায় সৃষ্টির জন্য সবসময় মনে রাখবে, মূলধন হচ্ছে একটা ব্যবসায়ের জন্য লাইফ ব্লাডের মতো বা জীবন বাঁচানো রক্তের মতো। যদি ব্লাড না থাকে, ব্লাড সার্কুলেশন না থাকে, যেমন জীব বাঁচতে পারে না, তেমনি ভাবে পর্যাপ্ত মূলধন প্রয়োজনীয় সময় পর্যাপ্ত মূলধন যদি না থাকে ওই ব্যবসাকে টিকিয়ে রাখা বা সফলভাবে চালানো সম্ভবপর হয় না। এ কারণে আত্মকর্মসংস্থানে যাওয়ার আগেই নির্ধারণ করে নিতে হবে যে আমার সামর্থ্য কতটুকু আছে, কতটুকু মূলধন বা কতটুকু পুঁজি আমি এই ব্যবসায় বিনিয়োগ করতে পারবো। এই ব্যবসাটা যখন আরো বড় হবে, যখন আরো এক্সপ্যানশনে যাবে ব্যবসাটা, তখন এই পুঁজি বা বিনিয়োগের উৎসগুলো কি কি হবে এগুলো খুব ভালোভাবে মাথায় রেখেই আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো নির্বাচন করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতে যেটা বলছিলাম পণ্য নির্বাচন, পণ্য নির্বাচনের সাথে সাথে কিন্তু পণ্যের চাহিদা নির্বাচনটাও চলে আসে। অর্থাৎ যেটা আমরা বললাম, এমন পণ্য নির্বাচন করতে হবে যেটা ওই নির্দিষ্ট সমাজে বা ওই সমাজের মানুষগুলোর কাছে চাহিদা রয়েছে বা তারা এটা কিনবে, তারা এটা ব্যবহার করবে। এমন পণ্য নির্বাচন করা উচিত না যেটা চাহিদা বাজারে নেই বা মানুষ যেটা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। হ্যাঁ, তাহলে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি তা হচ্ছে অভিজ্ঞতা ও শিক্ষা। আত্মকর্মসংস্থানের জন্য
অভিজ্ঞতা এবং শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধারণাই নেই এমন কোনো ব্যাপারে শুরুতেই যদি কেউ ব্যবসায় করতে যায় বা শুরুতেই যদি কেউ ওটা নিয়ে কোনো উদ্যোগ তৈরি করতে যায়, হ্যাঁ, আত্মকর্মসংস্থান করতে যায়, এখানে সফলতার সম্ভাবনা কম থাকবে। এমন ব্যাপার নিয়ে বা এমন প্রশিক্ষণ নিয়ে কাজ করা উচিত যে বিষয়টাতে ওই আত্মকর্মসংস্থান সৃষ্টিকারীর পর্যাপ্ত প্রশিক্ষণ রয়েছে, পর্যাপ্ত জ্ঞান রয়েছে। আমরা যদি সেবা প্রদানকারী ছোট ছোট ব্যবসায়ের কথা বলি, যেমন হচ্ছে যারা হচ্ছে চুল কাটে অথবা যারা হচ্ছে আরো স্পেসিফিক সার্ভিসেস বা আরো স্পেসিফিক সেবা মানুষকে দেয়, রেশম গুটি চাষ করার কথা যেটা আমরা শুরুতে বললাম, এই মানুষগুলো যদি পার্টিকুলার ব্যবসার ক্ষেত্রে যোগ্যতা না থাকে, সে যদি নাই জানে কিভাবে মানুষের চুল কাটতে হয় অথবা কিভাবে রেশম গুটি চাষ করতে হয় অথবা কিভাবে মাটির হাড়ি পাতিল বানাতে হয় বা মৃৎশিল্প তৈরি করতে হয়, এই সম্পর্কে কোনো পূর্ব অভিজ্ঞতা না থেকেই বা কোনো প্রশিক্ষণ না থেকে কেউ যদি এরকম ব্যবসায় করতে নামে, সে কিন্তু ব্যবসায় ঝুঁকির মধ্যে ফেলবে বা একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে। অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হলে কোনো একটা নির্দিষ্ট পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে হলে আগেই পণ্যটা সম্পর্কে জানতে হবে এবং পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েই ওই ব্যবসাটা শুরু করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরের টপিকে দেখবো আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের গুরুত্ব কতটুকু। আমরা যদি তার পরেরটাতে যাই, তা হচ্ছে পরের যে উপাদানটা হয়েছে তা নিজের দুর্বলতা সম্পর্কে জানা এবং তা কাটিয়ে উঠতে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি পারি এটা যতটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে আমি কি পারি না বা কি সীমাবদ্ধতা আমার মধ্যে রয়েছে এটাও নিজের সম্পর্কে জানতে হবে। নিজের সম্পর্কে এই অ্যানালাইসিসটা ঠিক মতো করতে পারলেই এই ব্যাপারটাও জানা যাবে যে আমি কোন পণ্যটা বা কোন সেবাটা মানুষের কাছে সর্বশ্রেষ্ঠভাবে উপস্থাপন করতে পারবো, বা এটা হচ্ছে যে ডু দ্যাট থিং অ্যাট উইচ ইউ আর দ্য বেস্ট। অর্থাৎ তুমি ওটাই করো যাতে তুমি সবচেয়ে ভালো জিনিসটা মানুষকে দিতে পারো। তাহলে কিন্তু মানুষ এই জিনিসটা খুব ভালোভাবে গ্রহণ করবে এবং তার চাহিদাও খুব বেশি থাকবে। তারপর যৌথ উদ্যোগ, সঠিক কর্মী নির্বাচন, ব্যবসার স্থান নির্বাচন, সঠিক প্রযুক্তি নির্বাচন, দেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট, ব্যবসায় ঝুঁকি মোকাবেলায় উপাদান, এগুলো একটা করে প্রত্যেকটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ। যেমন যৌথ উদ্যোগের কথা যদি আমরা বলি, এক্ষেত্রে আত্মকর্মসংস্থান এটা কি নিজে একার উদ্যোগে হবে নাকি যৌথ উদ্যোগে হবে? যৌথ উদ্যোগে যদি হয় তাহলে যে পার্টনার থাকবে বা যে অংশীদার থাকবে তার যোগ্যতা, তার সামর্থ্য, তার ইচ্ছা অনিচ্ছা, এই ব্যাপারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমরা যদি দেখি যে সঠিক কর্মী নির্বাচন বা এমপ্লয়িং দ্য রাইটেস্ট পারসন, এমপ্লয়িং দ্য এফিশিয়েন্ট পারসন, এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কেউ যদি একটা সফল উদ্যোগ গড়ে তোলে, কয়েকজন মানুষকে চাকুরি দেয়, এই চাকুরি দেওয়ার ক্ষেত্রে আবেগতাড়িত হয়ে চাকুরি দিলে ওই ব্যবসায় সফলতার সম্ভাবনা কম। অর্থাৎ কেউ যদি কোনো ইমোশনাল ডিসিশন নেয় বা আবেগে তাড়িত হয়ে এই চাকুরি দেওয়ার ব্যাপারগুলো ডিসিশন নেয় তার নিজের ব্যবসার প্রতিষ্ঠানে, তখন ওই ব্যবসায় অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়ে। হ্যাঁ, তার চেয়ে এটা করা উচিত যে সবচাইতে যোগ্য মানুষটাকে নিযুক্ত করতে হবে, সবচাইতে যোগ্য মানুষটাকে কর্মী হিসাবে নিয়োজিত করতে হবে। ব্যবসায় স্থান নির্বাচন বা লোকেশন অফ দ্য বিজনেস, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার কাছে কারেক্ট বা রাইট পণ্য আছে, সঠিক পণ্য আছে, তোমার ব্যবসায় আইডিয়া বা ব্যবসায় ধারণা বা বিজনেস আইডিয়া এটাও তোমার জন্য একদম কারেক্ট, তোমার ব্যবসায় পর্যাপ্ত পুঁজিও আছে বা মূলধনও আছে, তোমার ব্যবসায় কর্মী নির্বাচনও সঠিক, সব কিছু ঠিক আছে। শুধু একটা জিনিসের প্রবলেম হচ্ছে তোমার ব্যবসাটা এমন একটা জায়গাতে স্থাপিত হয়েছে যে জায়গাটাতে মানুষ কম যায় বা মানুষ কম চেনে, ওই জায়গাটাতে মানুষের অতটা কোলাহল নেই বা লোকজন অত বেশি যায় না, তোমার ব্যবসাটা কিন্তু ঠিকমতো চলবে না। অর্থাৎ এটা আসলে নির্ভর করে যে কি ধরনের ব্যবসা বা কি প্রোডাক্ট বা কি সার্ভিসেস তুমি দিচ্ছ, কোন পণ্য বা কোন সেবা তুমি মানুষের কাছে বিক্রি করছো, এবং ওই যেই জায়গাটাতে তুমি তোমার ব্যবসাটা দাঁড় করাচ্ছ ওখানে ওই পণ্য বা ওই সেবাগুলো কেনার জন্য মানুষ যাবে কিনা, বা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ সিলেক্টিং দ্য লোকেশন বা ব্যবসার স্থান নির্বাচন, এটা টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে এটা নির্বাচন করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, সঠিক প্রযুক্তি ব্যবহার বা ইউজিং দ্য রাইটেস্ট টেকনোলজি, আমরা জানি প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহার ব্যবসায়কে অনেক বেশি ইফিশিয়েন্ট করে তোলে, অনেক বেশি কস্ট ইফেক্টিভ করে তোলে। অর্থাৎ ব্যয় কমাতে প্রযুক্তির ব্যবহার খুবই সাহায্য করে। কিন্তু প্রযুক্তির ব্যবহার করতে গেলেও আমাদেরকে যে ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে তা হচ্ছে প্রযুক্তিটা সঠিক কিনা বা এটা উপযুক্ত কিনা। অনুপযুক্ত কোনো প্রযুক্তি দিয়ে যদি ব্যবসাকে শুরু করে, এখানে অনেক ভয় থাকে, সিকিউরিটির ভয় থাকে, সিস্টেম হ্যাকিং এর ভয় থাকে। এই কারণে প্রযুক্তিটা ব্যবসার সাথে
কতটুকু রিলেভেন্ট বা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, কতটুকু প্রাসঙ্গিক, এটা মাথায় নিয়ে এই প্রযুক্তি ব্যবহার করা উচিত। যেটা আমরা আমাদের লেকচারের শুরুতে বলেছিলাম যে দেশের আর্থসামাজিক অবস্থার বিবেচনায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলো বিবেচনা করতে হবে। আর্থসামাজিক অবস্থার সাথে যায় না এমন পণ্য এবং সেবা নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু তা চলবে না, না চলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমরা যদি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ দেখি তাহলে দেখতে হবে উন্নয়নশীল দেশের মানুষগুলোর কি পণ্যের চাহিদা আছে বা কি সেবার চাহিদা আছে, তারা ব্যবসায়ীদের কাছ থেকে কোন কোন পণ্য বা কোন কোন সেবা চায়, ওই ব্যাপারগুলো নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসায় সফল হওয়া অনেকটা সহজ হয়ে যায়। ব্যবসায় ঝুঁকি মোকাবেলায় উপায় অবলম্বন। ব্যবসায় ঝুঁকি থাকবে, ঝুঁকি আর ব্যবসা ওতপ্রোতভাবে জড়িত, তবুও এমন সব কার্যক্রম নিতে হবে বা এমন সব কার্যক্রম করতে হবে যার মাধ্যমে ঝুঁকিটা কিছুটা হলেও মোকাবেলা করা যায় বা ঝুঁকিটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়, যেটাকে আমরা বলি রিস্ক মিনিমাইজেশন। অনেক 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 কাজ আছে যে কাজগুলোর মাধ্যমে একটা ব্যবসায় সম্ভাব্য ঝুঁকি একদম যদি এলিমিনেট বা একদম পুরোপুরি অ্যাভয়েড করতে না পারলেও কিছুটা হলেও কমানো সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর আমরা দেখব ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ। হ্যাঁ, ব্যর্থতা এটা ব্যবসার সাথে খুবই বেশি কমন পরিচিত, খুবই কমনলি একদম বাজওয়ার্ড যেটাকে আমরা বলি, একদম পরিচিত একটা শব্দ ব্যর্থতা। ব্যবসা করতে গেলে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে। তোমরা নিশ্চয়ই প্রযুক্তি পণ্য বা কর্পোরেট জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেশনের নাম শুনেছো, তোমরা আইফোন, আইপড, আইপ্যাড এসবের নাম তো শুনেছো। এই অ্যাপল ইনকর্পোরেশনের যে প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস, তার একটা খুব বিখ্যাত উক্তি আছে এই ব্যর্থতা নিয়ে। উনি এভাবে বলতেন যে রিমেম্বারিং দ্যাট ইউ আর গোনা ডাই ওয়ান ডে ইজ দ্য বেস্ট ওয়ে টু অ্যাভয়েড দ্য ট্র্যাপ অফ থিঙ্কিং দ্যাট ইউ হ্যাভ সামথিং টু লুজ। অর্থাৎ ইন বিজনেস ইউ হ্যাভ নাথিং টু লুজ। সবসময় মনে রাখতে হবে যে ব্যবসায় সফলতা ব্যর্থতা আসবেই। এই ব্যর্থতা থেকে হতাশ না হই বা ব্যর্থতার পরে ব্যবসা থেকে সরে না গিয়ে কি কি কারণে ব্যর্থ হলাম ওই কারণগুলো থেকে শিক্ষা নিতে হবে, যে ওই ব্যাপারগুলো বা ব্যর্থতা যে কারণে হয়েছি ওই কারণগুলো যাতে ভবিষ্যতে আবার পুনরাবৃত্তি না ঘটে, ওই কারণগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে আবার ব্যবসা শুরু করতে হবে। একজন সফল উদ্যোক্তার যে কতগুলো গুণাবলী আছে, এই গুণাবলীর মধ্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে তার মনোবল কতটা শক্ত, সে বিভিন্ন শখ বা বিভিন্ন এই যে ব্যর্থতাকে কতটুকু অ্যাবজর্ভ করার বা কতটুকু গ্রহণ করার ক্ষমতা রাখে। তাই ব্যর্থতা থেকে হতাশা না হয়ে ব্যর্থতা থেকে ব্যবসায় নতুন করে শিক্ষা নিতে হবে। ফাইনালি, সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা, অর্থাৎ বিজনেসের প্ল্যানটা খুব সুষ্ঠুভাবে হতে হবে। এই প্ল্যানটা এলোমেলো ভাবে বা আবেগতাড়িত হয়ে করলে হবে না, স্পেসিফিক বা খুব সুনির্দিষ্টভাবে ব্যবসার প্ল্যান করতে হবে যে কোন কাজটা কে করবে, কোন কাজটা কে কতদিনের মধ্যে করবে, কোন লক্ষ্যটা কাকে কতদিনের মধ্যে অর্জন করতে হবে। এই প্ল্যানগুলো যদি সুনির্দিষ্টভাবে থাকে তাহলে ব্যবসায় ব্যর্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কেউ তার আত্মকর্মসংস্থানকে সফল উদ্যোগে রূপান্তরিত করতে পারে। এ পর্যায়ে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তা হচ্ছে তুমি যে শুরুতে যে ব্যবসার ক্ষেত্রগুলো নির্বাচন করেছিলে বা আত্মকর্মসংস্থানের উপযোগী ক্ষেত্রগুলো নির্বাচন করেছিলে, এই টপিকটা নিয়ে পড়াশোনা করার পরে তোমাকে মেলাতে হবে যে ওই ক্ষেত্রগুলোর সাথে এখন যা আমরা বললাম যে বিবেচ্য বিষয়সমূহ, এই বিবেচ্য বিষয়সমূহের কোন কোন বিষয়গুলো মেলে বা কোন কোন বিষয়গুলোর ঘাটতি থেকে যায় বা মেলে না। এটা নিয়ে এভাবে তোমরা যদি পড়ো তাহলে তোমরা এটা সম্পর্কে আরো গভীর ধারণা পাবে যে শুধুমাত্র আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নিলেই হবে না, ওই উপযুক্ত ক্ষেত্রের সাথে সফল হতে কি কি বিবেচ্য বিষয় আছে এগুলো জানতে হবে বা এগুলো ওইটার সাথে থাকতেই হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখবো আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার জন্য বা মানুষকে মোটিভেটিং করার জন্য বা মানুষকে আরো অনুপ্রেরণা দেওয়ার জন্য আত্মকর্মসংস্থানের জন্য কি কি করা যায়। স্কুল পর্যায়ে যেটা করা যায় তা হচ্ছে স্কুলে যারা প্রাক্তন শিক্ষার্থী আছে, যারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে সফল হয়েছে, তাদেরকে এনে তাদেরকে স্কুল পর্যায়ে সংবর্ধনা দেওয়া যেতে পারে, তাদের নিয়ে সভা সেমিনার করা যেতে পারে, যাতে যারা বর্তমান শিক্ষার্থী আছে, নতুন ছোট ছোট শিক্ষার্থী আছে, তারা দেখে বুঝতে পারে যে পড়াশোনা শেষে চাকরি করাই আমাদের একমাত্র লক্ষ্য নয়, বরঞ্চ পড়াশোনা শেষে আমরাও এর মতো বা এর চেয়েও ভালো করে সফল উদ্যোক্তা হতে পারি। এটা করা যেতে পারে। অথবা তোমাদের পাঠ্য বইতে যেভাবে সুন্দর করে বিভিন্ন সফল গল্পগুলো দেওয়া আছে, তোমরা এই সফলতাগুলো শুধুমাত্র গল্প ভাবে না পড়ে এ থেকে অনুপ্রাণিত হতে পারো, শিখতে পারো যে আচ্ছা এভাবে ব্যবসা করে এভাবে সফল হয়েছে। অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থেকে চাকরির জন্য বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা না করে সফল উদ্যোক্তা হওয়ার জন্য এই একাডেমিক পড়াশোনাগুলোকে তোমরা চাইলে প্রায়োগিক ভাবে মেলাতে পারো বা দুটোকে মিলিয়ে দেখতে পারো, এতে বেশি তোমরা অনুপ্রেরণা পাবে।
সুপ্রিয় শিক্ষার্থী, আত্মকর্মসংস্থানকে আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য আরো যেটা করা যেতে পারে, তাহলে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করছে তাদের জন্য ব্যাংকগুলো যাতে সহজ শর্তে ঋণ দান করে, বা তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যাতে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, এই প্রশিক্ষণের ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আত্মকর্মসংস্থানের এই লেকচারে এ পর্যায়ে এখন আমরা পড়ব প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বা আত্মকর্মসংস্থানে সফল হওয়ার জন্য প্রশিক্ষণ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে প্রশিক্ষণ বা ট্রেনিং এর কোনো বিকল্পই নেই। কোনো একটা কাজ নতুন করে শুরু করতে গেলে বা যে সম্পর্কে কোনো ধারণা নেই, এই কাজটা নিয়ে বা ওইটা নিয়ে ব্যবসা শুরু করতে গেলে সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা কম থাকে। কিন্তু কেউ যদি প্রশিক্ষণ নিয়ে, পর্যাপ্ত জ্ঞান নিয়ে ওই ব্যবসাটা শুরু করে, তার কিন্তু সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তাহলে চলো আমরা দেখব আত্মকর্মসংস্থান সফল করার জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, কার্য প্রকৃতি ও ওই পরিবেশের সাথে পরিচিতি। যে কিভাবে কাজ হবে বা কি নিয়ে ব্যবসা হবে, এটার সাথে পরিচয় করানোর জন্য হলেও প্রশিক্ষণের দরকার হয়। একদম অপরিচিত বা কখনো জানি না, কখনো দেখিনি, এরকম কোনো পণ্য বা সেবা নিয়ে ব্যবসা শুরু করতে গেলে তাতে সফল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই কারণে পরিচয় করানোর জন্য হলেও বা ওটা নিয়ে জানানোর জন্য হলেও প্রশিক্ষণ দরকার হয়। দ্বিতীয়ত, কর্মীর দক্ষতা বৃদ্ধি। একজন কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় প্রশিক্ষণের মাধ্যমে। স্বাভাবিকভাবে যেটা হয়, প্রতিষ্ঠানগুলো যখন কর্মীদেরকে নিয়োগ প্রদান করে, তারা অত বেশি দক্ষ বা অত বেশি যোগ্য কর্মীদেরকে সাধারণত পায় না। কারণ হচ্ছে পড়াশোনা শেষ করেই সাথে সাথে কেউ এত বেশি দক্ষ বা বাস্তব জীবনের সাথে এত বেশি যোগ্য হয়ে ওঠে না। তো এই কারণে তাদেরকে আরো বেশি দক্ষ করতে, আরো বেশি যোগ্য করতে বড় বড় প্রতিষ্ঠানগুলো নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। তেমনিভাবে একইভাবে আত্মকর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সম্পদের সৎ ব্যবহার বা এফিশিয়েন্ট ইউজ অফ অ্যাসেট বা রিসোর্সেস। প্রতিষ্ঠানের সম্পদকে সর্বোত্তম ব্যবহারের জন্য জানতে হবে এই সম্পদ সবচাইতে কম খরচে সবচেয়ে বেশি আউটপুট দিবে বা সবচেয়ে বেশি ভালো ফল দিবে, এভাবে কিভাবে ব্যবহার করা যায়, এটা জানতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নৈতিক বল বৃদ্ধি বা এথিক্যাল পাওয়ার বা নৈতিকতা বৃদ্ধিতেও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণই মানুষকে নৈতিক চরিত্রের অধিকারী বা নৈতিকতা সম্পর্কে আরো উদ্বুদ্ধ করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থী, ব্যবসার অপচয় ও দুর্ঘটনা হ্রাস করতেও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণই মানুষকে শেখায় কিভাবে দুর্ঘটনা থেকে ব্যবসায়কে দূরে রাখতে হয় কিংবা কিভাবে ব্যবসায় অপচয় কমাতে হয়। আমরা জানি মুনাফা দুইটা ভাবে বৃদ্ধি পেতে পারে। একটা হচ্ছে যদি আয় বৃদ্ধি পায়, আর একটা হচ্ছে যদি ব্যয় কমে বা ব্যয় হ্রাস পায়। তাহলে অপচয় কমানোর মাধ্যমে বা দুর্ঘটনা কমানোর মাধ্যমে কিন্তু ব্যবসার ব্যয়গুলো কমানো যেতে পারে, অর্থাৎ ব্যবসার মুনাফা বৃদ্ধি পেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা পড়ব আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বা বিভিন্ন সংস্থা সম্পর্কে। প্রথমেই আমরা দেখব বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এরা হচ্ছে একটা সরকারি সংস্থা, যারা নির্দিষ্ট ফি এর মাধ্যমে বা নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে মানুষকে আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। এটা খুবই প্রচলিত একটা সংস্থা বাংলাদেশের জন্য। তারপর আমরা দেখবো মিনিস্ট্রি অফ উইমেন অ্যাফেয়ার্স বা মহিলা বিষয়ক মন্ত্রণালয়। এই মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান কাজই হচ্ছে বিশেষ করে গ্রামীণ মহিলাদেরকে বা গ্রামীণ পরিবেশের মেয়েদেরকে আত্মকর্মসংস্থানে উপযোগী করার জন্য বা সেলফ এম্পাওয়ার্ড করার জন্য, তাদেরকে আত্মক্ষমতাতে বলিয়ান করার জন্য বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, যাতে তারা নিজের জন্য প্রয়োজনীয় অর্থ, নিজের পরিবারকে ভরণ পোষণের প্রয়োজনীয় অর্থ নিজেরা উপার্জন করতে পারে। এটা নারী ক্ষমতা আনারও একটা অংশ। তারপর আমরা দেখি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এরও কাজ হচ্ছে পল্লী উন্নয়নের জন্য বা গ্রামের অর্থনৈতিক চাকাকে আরো সচল রাখার জন্য গ্রামীণ পরিবেশে ঋণ দেয়া, বিশেষ করে দরিদ্র মানুষকে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ঋণ দেয়া, যাতে তারা নিজের উদ্যোগে কিছু করতে পারে, নিজের কর্মসংস্থানের সুযোগ যাতে তারা নিজে করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানকারী বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান বা রুরাল উইমেন এম্পাওয়ারমেন্ট বা রুরাল উইমেন ডেভেলপমেন্ট, এদের মেইন কাজ হলো বা প্রধান কাজ হলো গ্রামের যারা অসচ্ছল, গ্রামের যারা গরিব দুস্থ মহিলারা আছেন তাদেরকে আত্মকর্মসংস্থানে বলিয়ান করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা, এবং এই নির্ধারিত প্রশিক্ষণ শেষেই তাদেরকে বিভিন্ন স্বল্প সুদে ঋণ দেওয়া হয়, যাতে তারা নিজেদের কর্মের জন্য নিজেরাই সংস্থান করতে পারে।
সুপ্রিয় শিক্ষার্থী, তারপর হচ্ছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বা যুব প্রশিক্ষণ কেন্দ্র এরা শহর গ্রামাঞ্চল বিভিন্ন জায়গায় যুবকদেরকে আত্মকর্মসংস্থানের জন্য উপযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে এবং এখানেও তাদেরকে প্রশিক্ষণের পরে কিভাবে আত্মকর্মসংস্থানের জন্য উপযোগী ক্ষেত্র নির্বাচন করতে হবে, কিভাবে ব্যবসায় শুরু করতে হবে, বিভিন্ন ব্যাপারে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়ে তাদেরকে সাহায্য করে থাকে। নটরামস বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি প্রতিষ্ঠান যারা বাংলাদেশের শিক্ষিত যুবক যুবতীদেরকে বিশেষ করে কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে তারা এর মাধ্যমে কম্পিউটার বিষয়ক বা কম্পিউটার রিলেটেড কোনো কর্মসংস্থান নিজেরা শুরু করতে পারে। তারপরে বিভিন্ন বেসরকারি সংস্থা আছে যেমন ব্রাক, আসানীয় মিশন, এরাও গ্রামের দরিদ্র দুস্থ মানুষকে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান উপযোগী করে তোলে এবং তাদেরকে স্বল্প সুদে প্রয়োজনীয় ঋণ দানে সহায়তা করে থাকে। শুধুমাত্র প্রশিক্ষণ দানেই তারা সীমিত থাকে না, এই সব প্রতিষ্ঠানগুলো আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে, আত্মকর্মসংস্থান চালু করার পরে তাদেরকে বিভিন্ন উপদেশ, বিভিন্ন পরামর্শ প্রদান করেও সাহায্য করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই ছিল আমাদের আজকের আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা। Class 10, Paper 1, Unit 8, World Heritage. Today's focus is Lesson 3, the Statue of Liberty. The learning objectives for today are: number 1, how to observe to find information about images. Number 2, how to listen attentively to understand narrations and conversations. And number 3, how to gather information from texts or narration. Now, let's quickly look at the answers. So, do you know what this picture is? Well, I'm sure most of you do. It is the Statue of Liberty. What do you think stands out in the picture? Well, there are many things, but there is a torch in the right hand, a book in the left. If you notice carefully, you will find that there is a broken chain wrapped around the feet as well. So, do you think this is a man or a woman? Clearly, this is a woman, and she is wearing traditional Roman clothes for women of ancient times. So, let's do another interesting exercise. Here are some more questions on the Statue of Liberty. You do not have to answer these questions right away, but do note them down. Let us watch a very interesting narrative video of the statue and then try to answer the questions below. The questions are: Question 1. Where is the Statue of Liberty situated? Question 2. Which country gave the statue as a gift? Question 3. The gift was meant for which country? Question 4. On what occasion was it given? Question 5. When was the statue given? And question 6. What does the statue represent? You'd find answer to all of these questions in the video or the text in front of you. World Heritage, Statue of Liberty. Frederick August Bartholdi was assigned to design and complete a sculpture, Liberty Enlightening the World, within 1876 so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence. The statue was a joint venture between the USA and France. The French people would build the statue and assemble it in the States, and the people of the USA
were to build the pedestal for the statue. Raising money for the pedestal was completed in August 1885. The construction of the pedestal was finished in April 1886. In the meantime, France completed the statue in July 1884. They sent it to New York on board the French warship Israel in 1885. While transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 crates. It took 4 months to put the statue together and place it on the pedestal. Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28th October 1886. It was a centennial gift 10 years late. The freedom that the statue stands for is not stationary. The broken chain wrapped around her feet, sticking out from the bottom of her robe, symbolizes her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. The statue's original torch was the first part constructed in 1876. It was replaced by a new copper torch covered in 24-karat gold leaf in 1984. The torch is lighted by the floodlight at night. The original torch is currently located in the lobby of the monument. Access to the torch has been closed since 1916. From 28th October 2011, on her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web. The credit goes to a series of new webcams placed around her torch. Several amazing views will be just a click of a mouse away. On clear days, 3 cameras provide unobstructed views of scenes far and near. 2 cameras provide an ultra-wide-angle interactive view of the famous golden torch. The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding. So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. Now that we have seen the video and have more information about the Statue of Liberty, let us try to answer the questions. Where is the Statue of Liberty situated? Answer: the Statue of Liberty is situated in Liberty Island in the harbor of New York. You can see the image in the right. Which country gave the statue as a gift? Answer: France gave the statue as a gift to the United States of America. Question 3. The gift was meant for which country? Again, the gift was meant for the United States of America. On what occasion was the gift given? Answer: it was given to commemorate the centennial of the US independence from 1776 to 1876. And when was the statue given? The statue was given in the year 1886 to commemorate the centennial of the US independence, as mentioned before.
Now that we have seen the video again, let's try to fill up the below chart with relevant information. Hope you are noting down the questions. Let's take a look again. Now let's have a quick look at the answers. I'm sure you all would have got it right. Let's see. So, situated, Liberty Island, New York, USA. Artist who designed it, Frederick Bartholdi. It's a gift from France. Reason for the gift, 100 years of the US independence. Presented on 1886. Occasion, to commemorate the centennial of the US independence. Now let us look at the other questions. What does the statue symbolize? Free forward movement towards enlightening the world. Framework of the statue, steel wrapped with copper sheets. Amount of copper used, well, 31 tons, that's 31,000 kgs. Weight of the statue, approximately 2,04,116 kgs. And the year in which it was declared a UNESCO World Heritage Site is 1984. Now, let us quickly recap what we learned in the class today. So, firstly, we learned how to observe carefully to gather information. We did that through the image of the Statue of Liberty. Secondly, we learned how to listen attentively to understand conversations and narrations. And thirdly, we learned how to read intensively to gather more information about a subject or an object. In this case, it was the Statue of Liberty. So now it's time for today's homework. By now, all of us must have gathered good amount of information about the great Statue of Liberty. So, revise the text and answer the below questions as your homework. Question 1. On what occasion did the French government give the Statue of Liberty to the United States of America? Question 2. When did the statue reach her destination? Question 3. How was she transported? That is the statue. Question 4. How has the new technology made it possible for people to see the statue from anywhere they want? And question 5. What do you understand by the expression enlightening the world? Thank you for attending the class today, dear students. Hope it was interesting for you. Hope to speak to you again in our next class. Until then, stay safe. Thank you. তোমাদের আজকের এই ক্লাসে যে সমস্ত বাড়ির কাজ দেওয়া হলো সেগুলো অবশ্যই সংশ্লিষ্ট সাবজেক্টের খাতায় লিখে রাখবে। বিদ্যালয় খুললে খাতাটি বিষয় শিক্ষকের কাছে জমা দিতে হবে মূল্যায়নের জন্য। এই মার্কস ধারাবাহিক মূল্যায়নে যোগ হবে।
সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে কথা বলার চেষ্টা করব আলোর প্রতিসরণ নামের যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আমরা এই পর্যায়ে কথা বলার চেষ্টা করব আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নামের যে ঘটনাটা আমরা পড়েছি সেটার একটি প্রাকৃতিক ঘটনা নিয়ে। সেই প্রাকৃতিক ঘটনাটাকে আমরা বলে থাকি মরীচিকা। তো এই মরীচিকা কি জিনিস, কিভাবে ঘটে, এইটা বুঝার আগে আমরা একটা প্রতিনিয়ত ফেস করি এরকম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। প্রচন্ড গরমের দিনে পিচ ঢালা রাস্তায় আপনি হেঁটে যান, রিকশায় যান, ইভেন আপনি বাসে বা প্রাইভেট কারে যান, বেশ খানিকটা দূরে তাকাবেন। দূরে তাকালে দেখলে মনে হবে রাস্তাটা যেন একটু ভেজা ভেজা মনে হচ্ছে। এই যে ভেজা ভেজা মনে হচ্ছিল, এই ঘটনাটাই হচ্ছে মরীচিকা। আর এটা কিভাবে ঘটছিল সেটা আমরা এখন একটু পড়াশোনা করার চেষ্টা করব। মরীচিকা এই শব্দটার অর্থ হচ্ছে ভ্রম। তার মানে হচ্ছে যা দেখে মনে হয় যেন আছে কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আর এটা কেন ঘটেছিল? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে ঘটেছিল। কোন সময় ঘটেছিল? প্রচন্ড গরমের মধ্যে, মানে তাপমাত্রা বেশি ছিল। এই কথাগুলো একটু মাথায় রাখি। তাহলে একটু দেখার চেষ্টা করি তো মরীচিকাকে কিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। আমরা বলার চেষ্টা করছি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি প্রাকৃতিক ঘটনা, যার কারণে একটি বস্তুর অস্থিতিশীল বিম্ব গঠিত হয়। এটাকে আমরা বলছি মরীচিকা। তো যেহেতু গরমের কথা বলা হচ্ছিল, তাহলে গরমের কথা মনে হলেই আমার মরুভূমির দিনের বেলার দৃশ্য মনে পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা মনে করছি এটা মরুভূমিতে একটা ঘটনা ঘটছে। তাহলে মরুভূমির বালুর যে তাপমাত্রা এটা অনেক বেশি থাকবে, তাই সেটা সংলগ্ন যে বায়ু এটার ঘনত্ব যাবে কমে, আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করব, তাপমাত্রা কমে যাবে, মানে ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এরকম কোন গাছ থেকে যখন আলো আসবে তখন এটা কোথা থেকে কোথায় আসবে? ঘন থেকে হালকা মাধ্যমে। ঘন থেকে হালকা মাধ্যমে যদি আলো আসে তাহলে এটা ক্রমশ অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এক সময় এটা সংকট কোণে আপতিত হবে, আর সংকট কোণের চেয়ে বড় হলেই তখন কি হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা যদি এরকম জায়গায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটে তাহলে আলো আবার ঘন মাধ্যমে ফিরে যাবে। এই যে ঘন মাধ্যমে ফিরে এসে যখন আলো আপনার চোখে পড়বে, চোখ তো আর এত কিছু বুঝবে না যে আলো এত ঘটনা ঘটিয়ে এসেছে। চোখ কি দেখবে? সোজাসুজি এই আলোটা কোথা থেকে আসছে। তাই এই বস্তুটার একটা বিন্দু এইখানে তৈরি হবে বলে তার কাছে মনে হবে। এখন আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য কি? আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যখনই কোনো ছায়া কোথাও আমরা এরকম নড়তে দেখি, আমাদের নার্ভাস সিস্টেম ডিটেক্ট করে ফেলে এটা মনে হয় পানির উপর একটা ছায়া পড়েছে যা এরকম ভাবে নড়ছে। ঠিক একই রকম এই লোকটার কাছে তাই মনে হবে যে এইটা, এই ছায়া এখানে নড়ছে, তার মানে কি এখানে একটা পানি আছে, তাহলে এই পানির জন্য সে সামনে আগাবে। কিন্তু অ্যাকচুয়ালি তো এই ঘটনা ঘটেনি, আপনিও জানেন আমিও জানি। তাহলে এই যে তার কাছে মনে হচ্ছিল যে ওখানে পানি আছে কিন্তু অ্যাকচুয়ালি নেই, এই ঘটনাটাকেই তখন আমরা বলেছি মরীচিকা। তাহলে মরীচিকা কেন ঘটে? আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ঘটে থাকে। আমরা এই পর্যায়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে ব্যবহার করে একটা অপটিক্যাল টুলস নিয়ে কথা বলার চেষ্টা করব। যে আলোক যন্ত্রটা এখন
আমাদের কাছে খুবই বেশি প্রয়োজনীয়। যখনই আমরা কখনো হাই রেটেড ট্রান্সফার, ডেটা ট্রান্সফারের কথা বলি, খুবই ভালো ইন্টারনেট সংযোগ চাই, খুবই ভালো ডিশের সংযোগ চাই, তখন আমরা সবাইকে বলি যে আমাদের অপটিক্যাল ফাইবারের কানেকশন প্রয়োজন। আমরা সেই অপটিক্যাল ফাইবার নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো সবার আগে একটু দেখি অপটিক্যাল ফাইবারটা গঠিত হয় কিভাবে। আমরা এই যে পর্যায়টা দেখছি, এই জায়গাটা মূলত একটা সরু নল, ট্রান্সপারেন্ট নল, এবং এটার নাম আমরা বলছিলাম কোর। এই কোরের উপর এটার চেয়ে বেশি প্রতিসরণাঙ্ক যেন না হয় এরকম একটা পদার্থ দিয়ে তাকে এরকম ভাবে র‍্যাপ করা থাকে, সেটাকে বলে ক্লাড। বাট শর্ত হচ্ছে কোরের চেয়ে তার প্রতিসরণাঙ্ক হবে কম। এইটার উপর যেটা আছে সেটা হচ্ছে জাস্ট একটা কোটিং দেওয়া আছে যেন কোনো ড্যামেজ না ঘটে। তার উপরে তার একটা স্ট্রেংথেনিং ম্যাটেরিয়াল দেওয়া আছে যেন সে শক্তি পায়, যেন তাকে বিভিন্ন দিকে টেনে হেঁচড়ে নিয়ে গেলেও খুব সহজে ভেঙে না যায়। আর তার উপরে তো আমরা একটা জ্যাকেট দিয়ে রাখবোই সেফটি হিসেবে। তাহলে মেইন ইস্যু হচ্ছে এই কোর এবং ক্লাড। তাহলে এটা একটা সরু নল। এই সরু নলে আমরা কি করেছি? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়েছি, আর এটার মাধ্যমে কি করেছি? এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংকেত স্থানান্তর করেছি। তাহলে সেই সংজ্ঞাটাই আপনারা দেখেন না যে অপটিক্যাল ফাইবার এক প্রকার সরু নল যা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্ম ব্যবহার করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংকেত স্থানান্তর করে। এই অপটিক্যাল ফাইবারের গঠন কেমন হবে, এটা কিভাবে আমরা কাজে ব্যবহার করব, সেটা নিয়ে তো কথা বলবোই। একটু আগে স্লাইডে দেখছিলাম যে অপটিক্যাল ফাইবারের দুটো ইম্পর্টেন্ট পোরশন হচ্ছে একটা কোর, একটা ক্লাড, আর বাকিগুলো তার স্ট্রেংথেনিং ম্যাটেরিয়াল তো থাকবেই। তো আমরা কোর এবং ক্লাডের সমন্বয়ে অপটিক্যাল ফাইবার দেখতে পেয়েছি। তবে এখানে শর্তটা কি ছিল? কোরের প্রতিসরণাঙ্ক হবে ক্লাডের চেয়ে বেশি। এখন আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব কেন এরকম হবে এবং কিভাবে সংকেত স্থানান্তরিত হবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে যেরকম বলছিলাম, এই যে মাঝখানে যে পোরশন দেখছেন এটা হচ্ছে কোর, আর বাইরের এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে ক্লাড। আমরা বলেছি কোরের প্রতিসরণাঙ্ক বেশি হবে, ক্লাডের কম হবে। তাই আলোক রশ্মি যখন এক প্রান্ত দিয়ে এইভাবে প্রবেশ করবে, ভালো করে খেয়াল করেন সে কোন দিক থেকে কোন দিকে যেতে চাচ্ছে, ঘন থেকে হালকা। যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়ে যায় তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এখানেও যদি সে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। এখানেও একই ঘটনা ঘটতে থাকবে। তার মানে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে ঘটাতে আলো অন্য প্রান্ত দিয়ে পার হয়ে যাবে। এখানে তাহলে কি হয়েছে একটু ভালো করে দেখেন। আলো নলের এক প্রান্ত দিয়ে প্রবেশ করলে কোর থেকে ক্লাডে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পুনরাবৃত্তি ঘটাতে থাকে। ফলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংকেত স্থানান্তরিত হয়। আমরা জানি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিসরণ হয় না, তাই সেজন্য ডেটা ট্রান্সফারের এফিসিয়েন্সি হয় অনেক হাই। সেজন্য আমরা বলে থাকি খুবই ইফেক্টিভলি সংকেত স্থানান্তরিত হয়ে থাকে। এইটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের গঠন এবং কার্যপ্রণালী। এবার আমরা দেখার চেষ্টা করব অপটিক্যাল ফাইবারের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার। আমরা একটু দেখে আসি। দেখেন, প্রথমেই বলার চেষ্টা করেছি ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়, হতেই হবে। তারপরে দেখেন কেবল নেটওয়ার্কে, যে টিভিতে ডিশের তার সংযোগ দেয় সে কেবল নেটওয়ার্কে এটা ব্যবহৃত হয়। টেলিফোন সংযোগে ব্যবহৃত হয়, কম্পিউটার নেটওয়ার্কিং এ তো ব্যবহার হতেই হবে, তাছাড়া ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি খুবই কমে যাবে। আলোকসজ্জায় ব্যবহৃত হয়, আমরা সবাই এটা জানি। তারপরে দেখেন আর্মি এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তথ্য থাকে সেই তথ্যগুলো সংরক্ষণে যখন হাই সিকিউরিটি প্রয়োজন হয় সেইটা এই অপটিক্যাল ফাইবার আমাদেরকে নিশ্চিত করে থাকে। তাই অপটিক্যালের অনেকগুলো ব্যবহারের মধ্যে এই ব্যবহারগুলো অন্যতম। এতক্ষণ পর্যন্ত আমরা অপটিক্যাল ফাইবারের গঠন নিয়ে কথা বলছিলাম, ব্যবহার নিয়ে কথা বলছিলাম। এবার তার একটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। আমরা বলছি অপটিক্যাল ফাইবারের কোর এবং ক্লাডের যে প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে 4 এবং 2। আমরা বলার চেষ্টা করছি নলের প্রান্ত দিয়ে কত কোণে আলো প্রবেশ করতে হবে। আমরা অলরেডি কার্যপ্রণালী থেকে বলে এসেছি নলের এই প্রান্ত দিয়ে কত কোণে আলো প্রবেশ করতে হবে, সংকট কোণের চেয়ে বড় কোণে প্রবেশ করতে হবে। তাহলে প্রথম ইস্যুটা হচ্ছে এখানে সংকট কোণ কত এটা বের করা দরকার। তাহলে এই যে কোর এবং ক্লাড এইটার সংকট কোণ বের করতে পারলেই আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। তাহলে আসেন কোর এবং ক্লাডের এই সংকট কোণটা বের করার চেষ্টা করি। আমরা যে অপটিক্যাল ফাইবার নিয়ে কথা বলছিলাম সেটা কোরের ম্যাটেরিয়ালটাকে আমরা ধরলাম x আর ক্লাডের ম্যাটেরিয়ালটাকে ধরলাম y। তাহলে কোরের প্রতিসরণাঙ্ক 4,
কার সাপেক্ষে বলা নেই, তার মানে কি শূন্য মাধ্যম বা বায়ুর সাপেক্ষে। তাহলে বায়ুর সাপেক্ষে আমার যে কোর, এইটার প্রতিসরণাঙ্ক আমাদেরকে বলে দিচ্ছে 4। একই সাথে দেখেন আমাকে বলে দিচ্ছে ক্লাবের যে প্রতিসরণাঙ্ক সেইটা হচ্ছে 2। এবার জিজ্ঞেস করছে যে আলো কত কোণে আপতিত হতে হবে। আপনি জানেন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হবে, তার মানে কি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হতে হবে। তাহলে সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হলেই তখন এরকম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকবে এবং সংকেত স্থানান্তরিত হতে হবে। তাহলে এই যে কোণটা আপনি দেখলেন, এই কোণটা হতে হবে সংকট কোণের চেয়ে বড়। আমরা প্রথমে সেই সংকট কোণ বের করার চেষ্টা করছি। তাহলে এইটা যদি সংকট কোণ হয় তাহলে এটা আমাদের আপতন কোণ, আর এই আপতন কোণ যদি সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা একটু সংকট কোণটা বের করে নেব। স্নেল স্যারের সূত্র থেকে বলতে পারি আমরা আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এইটা একটা ধ্রুবক। এইটাকে বলেছিলাম আপতন মাধ্যম সাপেক্ষে। তাহলে আই এর মাধ্যম হচ্ছে এক্স, তার প্রতিসরণ মাধ্যমের, তাই প্রতিসরিত মাধ্যমটা আছে ওয়াই এ, এইটার প্রতিসরণাঙ্ক। তাহলে আপতন কোণের সাইন এটা হচ্ছে সাইন থিটা সি, কারণ এটাই সংকট কোণ। আর প্রতিসরণ কোণের সাইন তার মানে এটা হচ্ছে সাইন 90 ডিগ্রি, এটা আমরা চাইবো। আর এই যে এক্স ইটা ওয়াই, এইটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে এটাকে আমরা লিখতেই পারবো ইটা ওয়াই ডিভাইডেড বাই ইটা এক্স। তাহলে কার সাপেক্ষে? এই যে বায়ুর সাপেক্ষে। এরকম যদি হয়ে থাকে তাহলে এবার একটু মানগুলো বসাই দেই। আমরা তো জানি sin 90 এর মান 1, তাহলে এটা হচ্ছে sin থিটা c, এইটা সমান আমরা বলতে পারছি a ইটা y হচ্ছে 2, এই যে a ইটা x 4। তার মানে এক কথায় আমরা বলতে পারছি যে sin থিটা c এইটা সমান হচ্ছে হাফ। আর এটা যদি হাফ হয় তাহলে আমরা খুবই সহজে বলতে পারছি আমাদের থিটা c হচ্ছে 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। যদি অন্য কোনো মান আসে ক্যালকুলেটর থেকে দেখে নেবেন। তাহলে এখান থেকে কি বলা গেল? এই কোণটা 30 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। উত্তর কিন্তু 30 ডিগ্রি না, উত্তরটা কি? ইজ গ্রেটার দ্যান 30 ডিগ্রি। তাহলে এই জায়গায় যদি সংকেত স্থানান্তর করতে চাই তাহলে আমার আপতন কোণ থিটাটা কি হতে হবে? এই থিটাটা হবে 30 ডিগ্রির চেয়ে বড়। এবার আমরা দেখার চেষ্টা করব খুব মজার জিনিস, প্রকৃতিতে যা দেখে আমরা প্রতিনিয়ত অভিভূত হই। এই যে দেখেন রংধনু। তাহলে এখানে যখন আমাদের কাছে কোনো কম্পাউন্ড লাইট, মানে 7টা রঙের সমষ্টি, সাদা আলো, তাই এটা হচ্ছে হোয়াইট লাইট, এইটা যখন এখানে রেইন ড্রপের মধ্যে আসে, এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাগুলো ঘটিয়ে দেখেন 7টা রঙে সে বিশ্লিষ্ট হয়ে গেছে। ভিবজিওর যেটাকে আমরা বলে থাকি, ভিবজিওর যেটাকে আমরা বলে থাকি। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা যৌগিক আলো এইভাবে বিশ্লিষ্ট হয়ে যায়। ঠিক একই ঘটনা, প্রকৃতির এই ঘটনা ঘটানোর জন্য আরেকটা ডিভাইস আছে যেটাকে আমরা বলে থাকি প্রিজম। তাহলে প্রিজমও একটা আলোক যন্ত্র, যেটা কি করে? একটা সাদা আলো আসলে এটাকে তার গঠনকারী যে মৌলিক বর্ণগুলো আছে এই মৌলিক বর্ণগুলোতে বিশ্লিষ্ট করে দেয়। আমরা এখন দেখার চেষ্টা করব যে একটা আলো আসলে কিভাবে সে এরকম ভাবে বিভিন্ন রঙে বিশ্লিষ্ট হয়, তার ছোট্ট একটা রশ্মি চিত্র আঁকার চেষ্টা করব। একটু ভালো করে দেখার চেষ্টা করব। এটা যদি কোনো প্রিজম হয়ে থাকে, আলো মনে করেন এইভাবে প্রথম তলে আসলো, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। একটু ভেবে দেখেন তো, আলো যখন এখানে যাচ্ছে, মনে করেন এটা এক্স নামের কোনো মাধ্যম, তাহলে অবশ্যই সে হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। হালকা থেকে ঘনতে গেলে আলোক রশ্মি কোন দিকে সরে আসে? দেখেন সোজা চলে গেলে তো এইভাবে যেত, তাহলে হালকা থেকে ঘনতে যাচ্ছে মানে অভিলম্বের দিকে সরে আসবে। এই দেখেন সরে আসলো। এবার তাহলে এই বিন্দুতে আপতিত হলো, তাহলে এইখানে এটা হচ্ছে অভিলম্ব। সোজা যদি যেত তাহলে সে এইভাবে যেত, বাট এবার মনে হয় আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারছি সে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। এটা এক্স আর এটা এ। তাহলে ঘন থেকে হালকাতে গেলে কি হয়? অভিলম্ব থেকে দূরে সরে আসে। এইভাবে গেলে তো অভিলম্বের দিকে যেত, তাই অভিলম্ব থেকে দূরে সরে আসলে সে এইভাবে সরে আসবে। এই জন্যে আলো যখন এইভাবে যায় তখন সে এইভাবে নির্গত হয়। এটাই হচ্ছে প্রিজমের মেকানিজম। এখন এক এক বর্ণের আলো এক এক রকম ভাবে বাঁকে, কারণ আমরা জানি এক একটা বর্ণের উপর আলোর বিভিন্ন রকম ডিপেন্ডেন্সি আছে। স্নেলের সূত্র থেকে আমরা অনেক আগে বলে এসেছিলাম আপনাদেরকে যে বর্ণের পরিবর্তনে তার এই আচরণগত পরিবর্তনটা আসে। তাই যখনই আমরা একটা সাদা আলো আনবো, তার মানে এখানে বেনি আ স হ ক লা মানে ভিবজিওর যেটা 7 রং, সেই 7টা রং
রং একসাথে এসেছে, কিন্তু যাওয়ার সময় তো 7টা রং বিভিন্ন ভাবে যাবে, তখন আপনি আপনার সেই বর্ণালীটা উপভোগ করতে পারেন। তাই প্রিজমে এইভাবে বর্ণালী উপভোগ করা যেতে পারে। প্রিজম ব্যবহার করে আমরা এই পর্যায়ে দেখার চেষ্টা করব 90 ডিগ্রি কোণে যদি কোনো কিছু আমরা দেখতে চাই। মনে করেন আপনার কোনো একটা রাস্তা এরকম ভাবে আছে যেখানে আপনাকে একটা ব্লাইন্ড টার্ন নিতে হবে, তার মানে এইভাবে যে আপনি এইভাবে যাবেন, তার মানে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের কিছু আপনাকে দেখতে হবে। সেনাবাহিনীর কথা ভাবেন, সেনাবাহিনীর যে আমাদের মহান সৈনিকরা এই কাজগুলো করে থাকেন, তখন তার বিভিন্ন অ্যাঙ্গেলে শত্রু দেখতে হয়। একটু চিন্তা করে দেখেন, আপনি মনে করেন স্টেডিয়ামে খেলা দেখবেন, তাহলে আপনার ভিড় এরিয়ায় খেলা দেখতে হবে। এই যে ব্যাপারগুলোতে, এই ব্যাপারগুলোতে একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়, একটা ব্যবহার করা হয় যে 90 ডিগ্রি কোণে থাকা কোনো একটা অবজেক্টকে আমরা ডিটেক্ট করতে চাই। সেই অবজেক্টটার নাম হচ্ছে পেরিস্কোপ। পেরিস্কোপকে যেমন প্লেন মিরর বা সমতল দর্পণ দিয়ে তৈরি করা যেতে পারে, ঠিক একই রকম ভাবে প্রিজম দিয়ে তৈরি করা যেতে পারে। খেয়াল করে দেখি, আলো যদি এরকম একটা প্রিজমে এসে পড়ে, তারপর প্রিজম থেকে যাওয়ার সময় তো ঘন থেকে হালকা মাধ্যমে যাবে। এবার ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় সে যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তাহলে সে আর না যেয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাবে। ঠিক একই রকম ভাবে এখানে এসে পড়ে এইটা যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে আবার সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাবে। তাহলে এইখানকার আলোক রশ্মি আপনি এইখান থেকে দেখতে পাবেন। তাহলে 90 ডিগ্রি কোণে থাকা একটা অবজেক্টকে আপনি দেখতে পাচ্ছেন। এই যন্ত্রটাই তৈরি হয় প্রিজম দিয়ে, যার নাম হচ্ছে পেরিস্কোপ। সেটার উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ একটু দেখার চেষ্টা করছি। এটা ওয়াটার, এটা এয়ার, এবং এই যে দেখেন একটা কোণ, এই কোণে আলো এসে পড়েছে 48.8 ডিগ্রি। এখন এইটার জন্য আমার প্রতিসরিত রশ্মিটা যদি এই রকম ভাবে যায়, প্রতিসরিত রশ্মিটা যদি এইভাবে যায়, তাহলে আমরা কিছু প্রশ্ন করার চেষ্টা করছি। তাহলে প্রশ্নটা কেমন? অপটিক্যাল ফাইবার কি? প্রিজম ব্যবহার করে পেরিস্কোপের গঠন দেখাও। তারপর বলার চেষ্টা করছি পানির প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। দেখেন এই যে এরকম একটা কোণ, যার জন্য এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন সেই ঘটনাটা কি, সেটার জন্য আপনি এখন প্রতিসরণাঙ্ক নির্ণয় করে ফেলবেন। তারপরে বলেছি আলো যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, আলো যদি সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয়, তাহলে একটা ঘটনা ঘটে, আর সেই ঘটনার একটি প্রাকৃতিক ঘটনা আপনাকে ব্যাখ্যা করতে বলেছি। আশা করছি এই প্রশ্নটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করছি আজকের বিষয়গুলো সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এগুলো চর্চা করা নিজের জন্য খুব প্রয়োজন, তাই আমরা সবাই এগুলো ভালোভাবে চর্চা করব। সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।